বিভিন্ন মেন্টর, বিভিন্ন বিজনেস কোচ এদেরকে গড বানায় ফেলছি। এই কন্টেন্টের ভ্যালুটা আসলে কোন জায়গায়? রিচ এঙ্গেজমেন্টেই কন্টেন্টের মূল্য নির্ধারণ হয় না? সবচেয়ে বেশি রিড হয়েছে কোন ব্লগ, এটাও টপ 10, এটাও লেখা উঠতো। ওইটার কোনো তালিকাতে আমি ছিলাম না কখনোই। যে একটা অডিয়েন্স যেটা চিন্তা করতেছে ওইটাকে একদম তার চিন্তার সকল কোশ্চেনের উত্তর আমার লেখাগুলোতে থাকে। প্রোডাক্টটা নিয়ে দুর্দান্ত 3টা কন্টেন্ট করে ফেলছি, কিন্তু অ্যাডের টোটালি রেজাল্ট পাইতেছি না। দর্শক যেটাকে সেরা বলবে সেটাই সেরা। কাস্টমারকে মিশে এক্সাইটমেন্ট ফিল করে তাকে নিয়ে আমি সেলফি তোলার চেষ্টা করবো। যেমন এখন শব্দবলী প্রকাশনী বারবার আমার এখানে ফোন দিতেছে টাকা দেওয়ার জন্য, আমি ফোন ধরি না। একজন খাঁটি মার্কেটার হচ্ছে আমার চাওয়া কোনো চাওয়া না, মানুষজন চাইতেছে এরকম, সেইটা হচ্ছে যদি করতে পারেন সেটা হচ্ছে সেরা। 20-এর আগে আমার পরিচয়টা কিন্তু সব জায়গাতে ইন্ডাস্ট্রিতে চলতে হলো ফ্রিল্যান্সিং গুরু। আসসালামু আলাইকুম। ডি স্টুডিও প্রোডাকশন প্রেজেন্টস ভ্যালু টক্স পডকাস্ট পাওয়ার্ড বাই ডিজিএড। আজকের সেশনে আমরা আলোচনা করব কন্টেন্টের টোটাল খোলনলচে নিয়ে। যারা নর্মাল যে কোনো কথাকে পাঠকের জন্য শ্রবণযোগ্য করেন, তার ব্যবসাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে যান, প্রোডাক্টের গুণগত মানকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে অনন্য একটা রূপ দান করেন, তাদেরই একজন আজকে আমাদের পডকাস্টের অতিথি, যাকে আমরা কন্টেন্ট কিং বলে থাকি, আমাদের সবার প্রিয় ইকরাম হোসেন ভাই। মোহাম্মদ ইকরাম ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আশা করি পুরা সেশনটা মানুষজন যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চায় বা যারা উদ্যোক্তা আছে বিজনেস, তাদের জন্য আশা করি পুরা টাইমটাই খুব একটা ভ্যালুয়েবল একটা সেশন যাবে ইনশাআল্লাহ। আশা করছি আমরা চমৎকার একটি সেশন হবে এবং কন্টেন্টের বিষয়ে যার যত ধরনের প্রশ্ন আছে A to Z আমরা আজকে সব শিখে যাব, জেনে যাব। আমরা একটু ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে আপনাকে জানি, পাশাপাশি কন্টেন্ট মাস্টার বলে অনেকেই। তো এই দুইটি পরিচয়ের মধ্যে আপনি কোন পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি একটা ভালো পয়েন্ট দিয়ে ধরছেন। মানুষ যারা আমার অডিয়েন্স তারা জানে আসলে কন্টেন্ট কিং হিসেবে, কিন্তু আমি যেসব ক্লায়েন্টদের কাজ করি তারা কিন্তু আমাকে কন্টেন্ট কিং হিসেবে চিনে না। আচ্ছা, তারা আমাকে চিনে যে ডিজিটাল মার্কেটার হিসেবে। মানে আমি এখন প্রাইম ব্যাংকে সার্ভিস দিই, তারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস হিসেবে নেয়। আমি যুগান্তর ইনক্লাবে কাজ করছি, তারা আমাকে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করছিল। ওই জায়গা থেকে যদি বলি, ওইখানে ভাগটা যে আমি এসইও এক্সপার্ট হিসেবে বলতে চাই নাকি ডিজিটাল মার্কেটার হিসেবে বলতে চাই, সেখানে আমি বলতে চাই যে অনলাইন ব্র্যান্ডিং এক্সপার্ট হিসেবে বলি। মানে আগে বলতাম ডিজিটাল মার্কেটার, এখন বল যে ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, এখন বল যে আমি ডিজিটাল ব্র্যান্ডিং কিংবা অনলাইন ব্র্যান্ডিং এই হিসেবে পরিচয়টা আমি সব জায়গায় দিই এখানে। মার্কেটিং কমিউনিকেশন স্পেশালিস্ট। রাইট। আর কন্টেন্টটা হচ্ছে এটা একটা মানে অনেকগুলো ভাগের মধ্যে একটা ভাগ হিসেবে এটা অডিয়েন্সের কাছে পরিচিত হয়েছে আর কি। তা আমরা যদিও আপনার স্পেশালিটি ওই জায়গাটায় আসলে বেশি দেখি। আপনার যাত্রাটা কি শুধু কন্টেন্ট দিয়ে হয়েছিল নাকি ডিজিটাল মার্কেটিং দিয়ে হয়েছিল? যাত্রাটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি 2008 থেকে ক্যারিয়ারে, মানে অনেক আগে একদম আইটির যারা এখন আছে অনেকে হয়তো ওই সময় আইটির কোনো কিছুর সাথে ইনভলভই ছিল না। 2008 থেকে আমি শুরু। সেই সময় আমি ইন্টারন্যাশনালি অনেকগুলো জায়গাতে, আমেরিকা এইসব জায়গার কাজগুলো করতাম। সেখানে করতাম হচ্ছে আমি অ্যানিমেশনের কিছু কাজ করতাম, ওয়েবসাইটের কিছু কাজ করতাম। তখন ফ্ল্যাশ দিয়ে অ্যানিমেশন ছিল, 2D অ্যানিমেশন ছিল। পরে একটা পর্যায়ে 2012-তে আমি ক্রিয়েটিভ আইটিতে জয়েন করছি, অনেক রিকোয়েস্টে ক্রিয়েটিভ আইটিতে জয়েন করছিলাম। তখন ক্রিয়েটিভ আইটির মতো অবস্থা ছিল না, এটা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই মানুষের অপছন্দের একটা জায়গাতেই ছিল। সো ওই প্রতিষ্ঠানকে যখন আমি চ্যালেঞ্জ হিসেবে এটাকে দাঁড় করাইতে চাইছি, তখন মানে আমাকে ডিজিটাল মার্কেটার হিসেবে আবির্ভাব হইতে হয়েছে প্রয়োজনে। কিন্তু আমি এখানে জয়েন করছি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে এবং সকল পুরো বিজনেসে, কিন্তু অ্যাজ এ ওরা ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট হিসেবে আমাকে জয়েন করাইছিল। পরে একটা পর্যায়ে আমি পুরো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে ওইখানের মানে বিজনেসটাকে দাঁড় করানোর জন্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে নিজেকে রোলটা প্লে করতে গিয়ে আসলে প্রয়োজন তাগিদে শেখা হয়েছিল নতুন করে। তখন ওইখানে করতে গিয়ে কন্টেন্টের বিষয়টা যদি বলি, তখন এখন যেরকম খুব ফেসবুকে অ্যাড বা এগুলো, তখন খুব বেশি হচ্ছে ব্লগিং এর মাধ্যমে হয়তো ওই যে টেকটুনস ব্লগ আরও কি ব্লগ ছিল, সামারিন ব্লগ, রাইট, ওগুলি খুব বেশি জনপ্রিয় ছিল। সো এখন আপনার স্বাভাবিকভাবে মার্কেটিং করতে গেলাম ওই জায়গাতে লেখালেখি করতে হইতেছে। ওই জায়গার থেকে মূলত শুরু, ওই জায়গার থেকে শুরু বলতেছি। এর আগে আসলে আরেকটা ধাপ ছিল, সেটা হচ্ছে 2012-র কোনো জুলাই মাস থেকে আমার দেশ পত্রিকা তখন খুবই জনপ্রিয় ছিল। এখন নতুন করে তো আবার আসছে, মাঝখানে বন্ধ ছিল। আমার দেশ পত্রিকাতে একটা মানে আমি একটা ওয়ার্কশপে একটা লেকচার দিতেছিলাম যে অনলাইন ইনকামের একটা আনকমন কিছু উপায় নিয়ে বলতেছিলাম আর কি। হ্যাঁ,
আচ্ছা, আনকমন উপায় তখন হচ্ছে ডুল অ্যান্সার ইনকাম অনেক বেশি করতো, মানে ক্লিক করে টাকা। এটা বিরুদ্ধে অনেক কিছু ক্যাম্পেইন করতেছিলাম। এর মধ্যে একটা ওয়ার্কশপ করতেছিলাম, সেখানে ওয়ার্কশপে ফাইবার আজকে যে জনপ্রিয় ফাইবার বাংলাদেশে ফার্স্ট আমি চিনাইছি আর কি, এর এক পর্যন্ত কেউ চিনতো না। যখন আমি এটা করছিলাম ফাইবার নিয়ে ফার্স্ট একটা লেকচার দিতেছিলাম একটা ওয়ার্কশপে, ডে লং ওয়ার্কশপে, তখন অনেককে ওইখানে 2 জন, যুগান্তরের একজন, আমার দেশ পত্রিকার একজন সাংবাদিকও ছিল। তখন ওরা এই প্রোগ্রামটা শেষে ওরা জোর করে যে আমার লেখালেখি শুরুর যাত্রাটা কী হয় এটা বলতেছি আর কি। তখন ওরা জোর করে বলতেছে, ইকরাম ভাই আপনি দুর্দান্ত, এইটার তো ইনকামের কথা জীবনও জানতাম না। পরে আমি বলছি এরকম আরও উপায় আছে। পরে যুগান্তর আমার দেশ 2 জন থেকে বলতেছিল যে ভাই আমাদের পত্রিকার জন্য তাহলে ধারাবাহিকভাবে লিখেন, খুব ভালো হবে, জনগণ উপকৃত হবে। তখন আমি লেখালেখি জানি না, আমি বলছি আমি খুব লেখালেখি পারি না। বলছে না ইকরাম ভাই তারপর দিতে হবে 350 ওয়ার্ড বা 400 ওয়ার্ড এরকম একটা লেখা। পরে আমার দেশ পত্রিকায় আমি লেখা শুরু করছি, যুগান্তরটা না দিয়ে আমার দেশে লিখছিলাম, ওই সাংবাদিকটা সিনিয়র, এই জন্য ওনারটাই লিখছিলাম। তখন ওইখানে প্রত্যেক মঙ্গলবারে আসতো। ওইটা হয়ে গেছে 4 পর্ব যাওয়ার পরে এটা এমন বেশি হিট হয়ে গেছে, মানে কল্পনার মধ্যে ছিল না, মানে আমার কল্পনাতে ছিল না। রীতিমতো আমি মানে অফিস করাটাও টাফ হয়ে যেতেছে। মনে করেন একজন রানিং সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে, উনি একদিন দেখেছে 6-7টা পর্ব নিয়ে প্রিন্ট করে নিয়ে একটা ফাইল বন্দি করে আমার কাছে আসছে। মানে আমার বয়স এসে চিন্তা করেন 30 বছর, আমার জন্য কত বিব্রতকর বিষয়টা। উনি এসে আমার সাথে যেই ভক্তির সহিত কথা বলতেছে, তারপরে রাস্তায় গেলেও রীতিমতো বিপজ্জনক। আমি আব্বাকে নিয়ে আমি একটা হাটে গেছি, ওইখানেও মানুষজন এসে ছবি টবি তুলে বিশাল এসে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি এটা এনজয় করতেছিলাম না অ্যাকচুয়ালি, আমি খুব বিরক্ত হইতেছিলাম। এবং বিরক্ত হয়ে একটা পর্যায়ে আমি অফিসে বলেছি যে কেউ কল দেয়, আমার দেশে বলছি যদি কোনোভাবে আমার দেশ থেকে আমার যদি অ্যাড্রেস জানে তাহলে কিন্তু আমি আমার দেশে পর্বগুলো শেষ করবো না, অফ করে আমি এটা ইয়ে করছি আর কি। তখন আমাদের বলছে কিন্তু সবাই তো যোগাযোগ করতে আমাদের সারাদিন ফোন দেয়, কি করা যেতে পারে? আমি বলছি কোনো কিছু করা যায় না। তারপর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এই ক্রিয়েটিভিটির নাম বলে দিত, আমি ক্রিয়েটিভিটিতে বসে এটা বলে দিত, ওইখানের মধ্যে মানুষ চলে আসে। তো এই জায়গা থেকে ওই চাপে পড়ে লেখালেখি বাধ্য হয়ে শুরুটা, তখন এই স্কিলটা যখন তৈরি হয়েছে। এবার এখন তো পর্ব শুরু হয়ে গেছে, আমি তো থামতে পারতেছি না, 100 পর্ব বলছি, মানে বাঁচাইছে 28টা পর্ব হওয়ার পরে আমার দেশ বন্ধ হয়েছে, বাকি পর্বগুলো লিখতে হয় না, বাঁচলাম আর কি। ঠিক আছে। সো এরপরে হয়েছে কি, যখন ওই যে ক্রিয়েটিভিটির বিষয়টা, তখন আমার তো একটু লেখার স্কিল হয়েছে, ওইটার কারণে দেখি মানুষজন খুব চিনে এরকম বিষয়গুলো। তখন এই ক্রিয়েটিভিটির যখন ব্র্যান্ডিংটা করবো তখন আমি চিন্তা করছি তাহলে এই স্কিলটাকেই কাজে লাগাই ব্লগে যে ততদিন আমার দেশ বন্ধ হয়ে গেছে, এই চাপ শেষ, ওই লেখার কৌশলটাকে এখানে অ্যাপ্লাই করা শুরু। এবার হচ্ছে টেকটুনস ব্লগে লেখা শুরু করছি। তখন এই টেকটুনস ব্লগে লিখে ওইখানে খুব জনপ্রিয় ক্রিয়েটিভিটি বিজনেসটাকে, ব্র্যান্ড ভ্যালুটাকে অনেক বাড়াইতে পেরে একটা পর্যায়ে লেখালেখিটা আমার একদম স্বাচ্ছন্দ্য হয়ে গেছে, আর আনকমফর্ট ফিল হয় না, এবং খুব ভালো আয়ত্ত করে ফেলছি। হ্যাঁ, রীতিমতো এমন আয়ত্ত করে ফেলছি যে টেকটুনস থেকেও আমাকে বলতেছিল যে ওদের ব্লগে যারা লিখে তাদেরকে প্রশিক্ষণ দিতে, এরকম জায়গায় চলে আসছিলাম। তাহলে আমি এবার কন্টেন্ট নিয়ে আন্দোলন শুরু করছি কি, সেটাও একটু বলি। কন্টেন্ট নিয়ে আন্দোলন শুরু করছি কি, ওই সময় ঘটনাটা দেখা গেছিলো যে এখন এক ধরনের মানুষ, মানে আমরা মার্কেটিং করি কি, যে আমার মেসেজটাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য, তাই। সো যুগে যুগে এই সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছানোর বিষয়টা কেউ কেউ ক্রিয়েটিভ ওয়েতে, সুন্দর ওয়েতে নেয়, আর কেউ কেউ উত্তক্ত ইপটিজিং পর্যায়ে নিয়ে গেছিলো আর কি। হ্যাঁ, এখন যেরকম টিচিং যে একজন মানুষ আপনি কিনা রাখবেন, আপনার এখানে রিটার্গেট করে দেখায়, রিটার্গেট করে হ্যাঁ পছন্দ করতেছে, রিটার্গেট করতেছে, কতক্ষণ না ক্লিক করবে বা না কিনবে এরকম রিটার্গেট করে। ওই সময় ছিল যে ওই লিঙ্কগুলো করতে কি, ওই যে কোনো মানুষের কমেন্টে যে কিংবা কোনো একটা পোস্ট দিয়ে 20-30 জনের ট্যাগ করে 50 জন মানে ট্যাগ করা যেত। এখন যেটা স্প্যামিং এর পর্যায়ে পড়ে, তখন এটা করতে বেশি, এইটাই মধ্যে এটাই মার্কেটিং বলতো। এবং আমি ওই সময় এরকম একটা মনে আছে, ওই সময় একটা ব্লগও লিখছিলাম আমি, যে লিঙ্ক শেয়ার মানেই ডিজিটাল মার্কেটিং না, এটার উপরে একটা ব্লগ লিখছিলাম। ঠিক আছে। তারপরে আবার লিঙ্কটা এই ইনবক্সে যে লিঙ্কটা খুব বেশি করে, যেটা বিরক্তিকর। তখন এই জায়গা থেকে যে আমি লেখা সচেতন করতেছে, লিঙ্ক শেয়ার মানে নেই ডিজিটাল মার্কেটিং না। কিন্তু যারা ডিজিটাল মার্কেটিংয়ে এখন যেরকম ডিজিটাল মার্কেটিং ম্যাক্সিমাম মানুষ শুধু অ্যাডে কীভাবে রিটার্গেট করা যাবে এটার উপরে শিখে, এটাই মানে ডিজিটাল মার্কেটিং। তখন শিখাই তো ম্যাক্সিমাম এটা, যে এরকমভাবে লিঙ্ক কত শেয়ার করা যায়, মানে বিভিন্ন ব্লগের কমেন্টে যা লিঙ্ক দিবেন, ও ইনবক্সের লিঙ্ক দিবেন, এরকম কতভাবে শেয়ার করে, এইটাই শিখাইতো তারা। তো ওই জায়গা থেকে লিখতে যে তখন আমি লেখা শুরু করছি, কন্টেন্ট নিয়ে আন্দোলন শুরু করছি, যে না হলে মানুষজন লাইনে আসবে না। তখন এরকম যে কন্টেন্টটাই যদি ভালো হয়, মানুষজন
ভালো ইয়ে করবে সেইটা বুঝে। তখন আমিও বলতেছিলাম যে টেকটুনসে আমি লিখি কিন্তু খুব বেশি লিখি না, 4টা করে মাসে লিখি, কিন্তু আমি টেকটুনসে যত জনপ্রিয়, অনেকে অনেক বেশি লেখে, তারা এত জনপ্রিয় না, এই স্টাইল অনেক লেখালেখি শুরু করছিলাম। তখন এই কন্টেন্ট নিয়ে আন্দোলন শুরু করতে করতে 2016 সালে বা 17 সালের দিকে দৈনিক ইনক্লাবে একটা আমার ইন্টারভিউ নিয়েছিল কন্টেন্ট নিয়ে, যে ফিউচার কন্টেন্টের কী বিশাল একটা ইন্টারভিউ নিয়েছিল। সেখানে আমি বলছিলাম যে 2017 থেকে যারা কন্টেন্ট নিয়ে কাজ না করে 2017 থেকে তারা মানে এসইও জগতে খুব ভালো কিছু করবে না, এবং সামনের দিনগুলো যেটা আসতেছে সেটা কন্টেন্ট ছাড়া কেউই টিকবে না। এবং এটা আস্তে আস্তে গুগল ওইভাবেই ইয়ে করছে, এখন ফেসবুকও ওই জায়গায় চলে গেছে। এইভাবেই মূলত তখন আমি যে আমার এসইও বা এই ডিজিটাল মার্কেটিং এই জায়গাটাকে রাখছি হচ্ছে প্রফেশন জগতে, কিন্তু মানুষের কাছে আমার প্রচারণার জায়গাটা রাখছি হচ্ছে কন্টেন্টের জায়গাতে। ঠিক আছে, আমি একবার চিন্তা করতেছিলাম যে ফেসবুক মার্কেটিং এইটা নিয়ে করবো কিনা, পরে চিন্তা করছি না, এই জায়গাটা সবাই বলে যে জায়গাটা ওভারল্যাপ করে যায়, যে জায়গাটা ওভারলুক করে যায়, সেই জায়গাটা হচ্ছে কন্টেন্ট, ওইটা নিয়ে আমি কথা বলি। ওই তখন হচ্ছে 2016-17 থেকে আমি কন্টেন্ট নিয়ে সকল জায়গায়, এবং এটা ইমপ্লিমেন্ট করতে হতে আমি গভর্নমেন্টের একটা বড় জায়গাতে দায়িত্ব পালন করছি। সবাই জানেন যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আমি মেইন থিঙ্ক ট্যাঙ্ক আমি ছিলাম, সিলেবাসও আমি করছিলাম। সেটা তো এসইওর প্ল্যানিংয়ের মধ্যে আমি একদম কন্টেন্টকে বেস করে মার্কেটিংটা যে হয় সেটার উপরেই সিলেবাসটা তৈরি করে দিয়েছিলাম। ঠিক আছে, সো সকল জায়গাতে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছিলাম। আজকে তো ফেসবুক এখন বাধ্যই করতেছে, অ্যান্ড্রয়েডে আসার পরে তো আরও বাধ্য করতেছে কন্টেন্টসের আপনি মার্কেটিং সাকসেস হবেনই না, $$, নষ্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কন্টেন্টের যাত্রা। কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রফেশনের জায়গাতে আমি আসলে মানে ওই জায়গাগুলোতে খুব বেশি, মানে আপনি যদি বলেন যে আমি তো লাস্ট হচ্ছে কোডার ট্রাস্টে আমি হেড অফ ব্র্যান্ডিং হিসেবে জব করছি, ওটা কিন্তু কন্টেন্ট এক্সপার্ট না, হ্যাঁ ছিল হেড অফ ব্র্যান্ডিং। ওয়েন যদি বলেন যে ইকরাম ভাই ওই যে কন্টেন্টের ওনারা বলবো যে ইকরাম ভাই কন্টেন্টের হেড হলো ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে, ওনারা চিনে আরেক জায়গা থেকে। বা প্রাইম ব্যাংকে যদি যা বলেন ওনারা ওইখানে যা বলবো না ইকরাম ভাই তো মার্কেটিংয়ের এক্সপার্ট, উনি তো কন্টেন্টের এক্সপার্ট না, কন্টেন্ট ক্রিয়েটর না, ওইখানে কিন্তু এটাই বলবে। আমার কিন্তু ওই শো তাদের কাছে ইন্ট্রোডিউস না। ঠিক আছে, সো এটা হচ্ছে পাবলিককে কানেক্ট করার জন্য ফেসবুকে আমার এই পরিচয়টা জানাইছি, তৈরি করছি কন্টেন্ট কিং। এই শো তৈরি করছি, এটাও এক ধরনের হুক পয়েন্ট, এটা একটা মার্কেটিং, এটা মার্কেটিং একটা টিপস। আপনি মার্কেটিং এর এই যে আমি এমন জায়গাগুলো, এইটা মার্কেটিং এর টিপস যে আপনি মার্কেটিং যখন নিজেকে ব্র্যান্ডিং করবেন করার সময় একটা পয়েন্ট যেটা ইউনিক, খুব বেশি মানুষ কম্পিটিশন নাই এমন জায়গাটা ধরে আপনি মার্কেটিং করবেন। এখন সবাই যে জায়গাটা কথা বলে ওইটাই যদি আপনি করেন, ওই জায়গাতে আপনার জায়গা দখল করাটা অনেক কঠিন হবে। ঠিক আছে, সো আমি এরকম আমি তো বললাম এমন একটা জিনিস যে ইকরাম নামটা আসার সাথে সাথেই তার মাথায় বেশি আসলো বা তার চিন্তায় চলে আসলো যে কন্টেন্ট। রাইট, আরেকটা মজার জিনিস বলি, 2020-এর আগে আমার পরিচয়টা কিন্তু সব জায়গাতে ইন্ডাস্ট্রিতে চলতে হলো ফ্রিল্যান্সিং গুরু। আমার একটা বইও এই কারণে আছে। তখন কিন্তু আমার পরিচয়টা বলতো ফ্রিল্যান্সিং গুরু। দেখছেন এই যে আমি কথাটা এই কারণে বলতেছি, মানে আমার বড়ত্ব বলার জন্য না, যখন আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন এরকম একটা আনকমন কোনো একটা টাইটেল নিজের সাথে যুক্ত করার চেষ্টা করবেন, যেটা খুব সহজ। হ্যাঁ, তখন আমি এই ফ্রিল্যান্সিং গুরু এটা দিয়ে আমার বইও বেরোইছে সব জায়গাতে, এবং আমাকে ডাকতোই, আমি একদম মিনিস্টার আমার ডাকতো ফ্রিল্যান্সিং গুরু। মানে 2012 থেকে যেতে ফ্রিল্যান্সার গুরু, সে তাদেরকে ফ্রিল্যান্সার গুরু। আবার উদ্যোক্তা কমিউনিটিতে এখান থেকে 2021 থেকে বা 20 থেকে ব্র্যান্ডিং শুরু করছে, এইখানে হচ্ছে কন্টেন্ট কিং হিসেবে ইয়েটা। সো এইটা একটা সবার জন্য যে কিভাবে ব্র্যান্ডিংটা করতে হয়, ইন্ডাস্ট্রি এবং নিশ বেসড আপনি আপনার স্বতন্ত্র পরিচয়টা তৈরি করেছেন। যেহেতু বইয়ের আলোচনায় আসলো, আপনি তো বই লিখেছেন, 5টা বই লিখেছি এ পর্যন্ত 5টা বই লিখেছেন। বই লেখার কার্যক্রমটা কিভাবে শুরু হলো? প্রত্যেকটাই আসলে রিকোয়েস্টে প্রত্যেকটা। আপনি লেখক হতে চান নাই, রিকোয়েস্টের কারণে লেখক হতে চাই নাই। মানে আমি লেখক কেন হইতে চাই না সেটাও বলি। আমি লেখাটা একদম মন থেকে অনেক লিখি, দ্যাটস ওয়াই আমি প্রতিদিন বললে একটা করে লিখতে পারি না, বা আমাকে যদি একটা টার্গেট বলে দেন এটার উপর লিখতে, এটা লেখা আমার জন্য খুবই টাফ, খুবই কঠিন কাজ, যদিও আমি অনেক লিখি। এই কারণে আমি যখন লিখে দেখে যে হ্যাঁ আমি ঘুরতে ফিরতে হঠাৎ করে কোনো একজনের একটা কোনো সমস্যা দেখছিলাম, এটা মন দিয়ে ভাবতেছি, ভাবতে ভাবতে একটা লেখাও দেখেছে 1 মাস লাগতেছে এরকম লাগে। উইদাউট সাবজেক্টে লেখা হবে না, আমার মন থেকে মন দিয়েছে অমুক জন একটা সমস্যা দেখতেছি। সো এই পাবলিকরা সহজে লেখক হইতে পারে না। ঠিক আছে, তখন এরকম অনেকগুলো ডে বাই ডে যে ক্রিয়েটিভিটি করার জন্য টেকটুনসের এগুলো লিখতে তখন হচ্ছে আদর্শ প্রকাশনী, তখন আদর্শ প্রকাশনী মাত্র শুরু হয়েছে আর কি। শুরু তারা হঠাৎ করে রিকোয়েস্ট করছে যে 2015-17 দিকে মনে হয় জোর করে রিকোয়েস্ট করছে বই লিখতে। আমি বলছি ভাই আমি তো বই লিখতে পারবো না, আমি তো ব্লগে তো লিখি যে যা মনে হয় ওই করে। বলতেছে না একদম ওই লেখাগুলিকে একটু কাস্টমাইজ করে দেন, এটা করে দেন।
তখন ওইখানে আইমান সাদিকও ওইখানে ওই সময় লিখছে, আইমান সাদিক, ঝংকার মাহবুব, আমি এরকম আদর্শতে লিখছি আর কি। তখন ওই বইটা সকল কিছু একসাথে করছি, দেখি যে ওই ওইটাই ছিল ফ্রিল্যান্সিং গুরু আর কি, আদর্শর জোড়াজড়িতে। দেখি যে ওইটা মানে ব্যাপক একদম বেস্ট সেলিং বই হয়ে গেছে। সো ওইটা দিয়ে ফার্স্ট শুরু আদর্শ প্রকাশনের জোড়াজড়িতে। সেকেন্ড আরেকটা লিখছিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপর, এটাও আদর্শ প্রকাশন জোড়াজোড়ি করছে, তারপর লিখছি। থার্ড হলো একটা লিখছি তখন হলো তাম্রলিপির থেকে, আচ্ছা এর মধ্যে আরেকটা হচ্ছে লিখছি হচ্ছে অনুবাদ বই একটা, ওটা অ্যাকচুয়ালি সম্পাদনা করছি। ওটা হচ্ছে ওই 100 গ্রেট মার্কেটিং আইডিয়া, ওটা হচ্ছে নন্দন প্রকাশনী। নন্দন প্রকাশনী ওটা লিখে জোর করছে আমাকে যে ইকরাম ভাই এটা একটু সম্পাদনা করে দেন, তখন ওইটার মধ্যে লিখছি। ওটা ব্যাপক হিট হয়েছে, এটা খুবই হিট, এখনও সেল হয় প্রচুর। মানে এটা মানে 5 বছর আগে লেখা বা 4 বছর আগে, এখনও এটা প্রচুর সেল হয়। হ্যাঁ, ওইটা একটা বই। তারপর হলো তাম্রলিপির থেকে একবার হঠাৎ করে জোর করে ফোন করে আমি বলি ভাই আমি লিখতে পারি না, বলছে আপনি 2-3টা বই লিখে ফেলছেন, লিখতে পারেন না, এই আজ ছাড়ে না ফোন, খালি 2 দিন পরও ফোন। এখন একটা মানুষ যদি 20 বার 30 বার ফোন দেয়, নিঃসন্দেহে রিকোয়েস্ট তো ফেলা যায় না। তখন আর কি ওইটা করে তাম্রলিপিটা লিখে ফেলছি। আর এবারে যেটা যে $1 মিলিয়ন কন্টেন্ট ট্যাক্স, সেটাও হচ্ছে বই সদাই নামে একটা বই বিক্রির একটা প্ল্যাটফর্ম আছে, বই সদাই, হ্যাঁ অনলাইন সেলিং প্ল্যাটফর্ম, তাদের ব্র্যান্ডিং আমি কাজ করি আর কি। সো তারা একটা পর্যায়ে আর চিন্তা করছে নিজেদের একটা পাবলিকেশনস করবে আর কি, শব্দাবলী প্রকাশনী। তখন তারা ওইখান থেকে মানে জোর করছে ইকরাম ভাই আপনার বই লাগবে, যত ওদের সব আমি ব্র্যান্ডিং করি এখানে। এই হচ্ছে লেখালেখি, কোনটাই আমার নিজের ইচ্ছাতে লিখতে পারছি এরকম না। মানে আপনার কোর ভ্যালুটা আসলে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, কমিউনিকেশন জায়গাটায়। লেখাটা বললাম যে আমি বাণিজ্যিকভাবে লিখি না, লেখাটা হ্যাঁ মানে আমি এটা মজার জিনিস বলি, এটা মজার জিনিস বলি, আমি এখন পর্যন্ত এটা অনেকেই জানে না, আমি কোনো বইয়ের কোনো রেভিনিউ আমি নেই না, বুঝছেন। প্রকাশকরা এটা নিয়ে আশ্চর্য হয়, দেয় না নাকি আপনি না, প্রকাশকরা আমার আশ্চর্য হয় যে ভাই কেউ একজন বই লিখতে ফোনে পাগল করে দেয়, আপনারা আমরা বই লেখার পর রেভিনিউ দিতে আপনার ফোন করে পাই না। অনেক কাহিনীও আছে, মানে এটা নিয়ে অনেক না, আমাকে উল্টা ওরা ঠেলে দিচ্ছে নেই না। একবার হলো মানে ফ্রিল্যান্সিং গুরু বইটার ওইটাতে একবার হলো জোর করে তারা দিছে 45,000 টাকা একটা রেভিনিউ দিছিল। এরপর ওরা বলে ভাই সবাই আমার পিছনে পাগল করে দেয়, আপনারা আমরা বইটা লেখার পরে আর খুঁজে পাই না, তারপর আমার পাবলিকেশনের জন্য সামনে ট্রাই মানে আমি ওইটা কেন নেই না, এটা করি যে ভাই একটা বই লিখতেছে, এটা ওইটা বিক্রি করে আমার কয় টাকা আসবে তার চাইতে ওইটা আমার একটা যে ব্র্যান্ডিং হইতেছে ওইটা আমার বিশাল জায়গাটাও আছে, প্লাস সেলফ ব্র্যান্ডিং এর জায়গা, হ্যাঁ ওইটা বিশাল ব্র্যান্ডিং, ওই ব্র্যান্ডিং এর কারণেই ওই একটা বই আছে দেখেই এত বড় বড় জায়গায় আমি কাজ পাই, ঠিক না। বিষয়টা এইভাবে দেখি আর কি, দ্যাটস ওয়াই ওইটা ইনকামের চিন্তা করি, এটা মানুষজন পড়ে উপকৃত যে হোক না, যা প্রকাশনী যে টাকাটা পায় ওইটা প্রকাশনী হিসাব করুক, এইভাবে করে আর কি লেখা নেওয়া হয় না। যেমন এখন শব্দাবলী প্রকাশনী বারবার আমার খালি ফোন দিতেছে টাকা দেওয়ার জন্য, আমি ফোন ধরি না। মানে মানুষ টাকা পায় না আর আপনি টাকার জন্য ফোন দিয়ে তাও নেন না, নিচ্ছি না আর কি। মানে আমি বলছি যে ভাই এটা মানুষ, আপনারা যদি আমার যে রেভিনিউ এটা যে মাইনাস করে কাউকে আরো পড়াইতে পারেন, সেল করাইতে পারেন, দাম কমাইতে পারেন, কমান, ওইটা আমার মানে কন্টেন্টের মাধ্যমে কারো না কারো লাইফে আসলে ভ্যালু। কিন্তু তারা আমাকে টাকা দিতে কেন করে সেটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যদি আমার টাকা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি এটা ওই বইটা নিয়ে মার্কেটিং করতে অনেক সময় দেবো, আমি এটা বইটা খুব বেশি প্রচার করি না, এটা তাদের অভিযোগ। বলছে যখন আমার এটা মাথায় ঢুকাইতে পারবো যে বইটা থেকে টাকাটা আমি নিব, এটা সেল করার জন্য, সেলস হবে, মার্কেটিং করার জন্য, আমি বই লেখার জন্য হয়তো আমি বইটা লেখার পরে আর দেখা যায় মার্কেটিংটা খুবই কম করে, অন্যরা যেরকম করে টাইমই দিই না। দ্যাটস ওয়াই তারা করে যে আমি ফিনান্সিয়াল এখানে ইনভলভ না দেখে আমি মার্কেটিং করতে খুব বেশি আগ্রহ বোধ করি না বইটা নিয়ে, বুঝলেন। মানে ওই বইটা যেহেতু আমার রুটি রোজগার না, সো আমি মার্কেটিং করি না, এইটার কারণে তারা খুব চায় যে টাকাটা নেই, ঠিক আছে। সো ওইটার জন্য আমি ওইটা করি যে কিছু বই, অনেক বই সৌজন্য কপি হয়তো নিয়ে রাখি, যে এইটা বিভিন্ন জায়গায় দিই, এটুকুই করি। কিন্তু এর চাইতে বেশি অন্যরা যারা বই যারা লিখে, বই বিক্রি করতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে, যে একটা সাইনবোর্ড ঝুলায় বা অনেক কিছু করে, এই সব কোনো কিছুতে আমি ইনভলভ থাকি না, যেহেতু আমি রেভিনিউ নিই না। আচ্ছা, তার মানে মূল উদ্দেশ্য হলো আপনার বিভিন্নভাবে আসলে কন্ট্রিবিউট হচ্ছে মানুষের সোসাইটিতে, মানুষের লাইফে ভ্যালু অ্যাড করছেন। আমাদের আজকের প্রোগ্রামও কিন্তু আসলে ভ্যালু টক্স, এখানে হলো মূলত সমাজে যারা নিজে সফল হচ্ছেন, পাশাপাশি যে কোনোভাবেই হোক অন্যের লাইফে ভ্যালু অ্যাড করছেন এবং এই কন্ট্রিবিউশনের জায়গাটার মাধ্যমে সমাজ উপকৃত হচ্ছে, তারাই মূলত আমাদের গেস্ট হয়, অ্যাজ ইউজুয়াল মানে প্রত্যেকেই হয় না। তো এই যে আপনি কন্টেন্ট লিখেন, কন্টেন্ট ছড়িয়ে দেন, কন্টেন্টের উন্নয়নে কাজ করেন, নতুন ধারার কন্টেন্ট ফেসবুকের অথবা ইউটিউবের যে
মার্কেটিংয়ের মাধ্যমগুলো আছে সেগুলোর সাথে কম্বাইন্ডলি অ্যালাইন্ড হয়ে কিভাবে আরও ভালো প্রভাব ফেলা যায় সেই ধরনের কন্টেন্ট তৈরিতে হেল্প করেন। তো এই কন্টেন্টের ভ্যালুটা আসলে কোন জায়গায়? কন্টেন্ট কি শুধুমাত্র রিচ এঙ্গেজমেন্টেই কন্টেন্টের মূল্য নির্ধারণ হয়, নাকি আসলে গভীরেও আসলে অনেক কিছু আছে? এইটার যদি অ্যান্সার দিতে যাই, যদি একদম ওই যে শুরুর দিকে জন টেকটুনসে লিখতাম, হ্যাঁ, ওই সময় কথা বলি, ওই সময় ওই ব্লগটায় প্রতি মাসের সেরা মানে কয়জন টপ 10 ব্লগার এটা লেখা উঠতো, সবচেয়ে বেশি রিড হয়েছে কোন ব্লগ, এটাও টপ 10, এটাও লেখা উঠতো। ওইটার কোনো তালিকাতে আমি ছিলাম না কখনোই, কারণ এক একজন হয়তো ব্লগ লিখতো, ধরেন যে এক মাসে 900 লিখতো যে টপ 10-এ, আমি লিখতো অনলি 4টা। 900 যারা লিখতো, যে 900টা লিখে সেইটার যে গভীরতা আর আমার 4টা গভীরতা এক না। কিন্তু ওই জায়গাতে আমি প্রভাবটা, ওইখানে সংখ্যাটা দেখা গেছে যে এক একজন ওদের লেখা হয়তো, ধরেন ওই সময়ের প্রেক্ষিতে বলতেছি 1 লাখ মানুষ একটা লেখা পড়ে, আমার লেখাটা হয়তো 4-5 হাজার লেখা পড়তেছে, কিন্তু 4-5 হাজার জন পড়তেছে, ওইটাই আমাকে অনেক জায়গাতে অনেক জায়গাতে কল নিয়ে আসছে। এবং একটা পর্যায়ে টেকটুনস যেখানে এত টপ 10 বা এরা আছে, এদেরকে ডাকে না, আমাকে টেকটুনসের মালিক যে তারা বলতেছে যারা আছে তাদেরকে ট্রেনিং দিতে, আমাকে ট্রেনিং দেওয়ার জন্য ডাকছে। এবং আমার ওইখানের মাধ্যমে আমার উত্থানটাও হয়েছে, এটা কিন্তু অন্যরা কিন্তু উত্থান হয় নাই। সো দ্যাটস ওয়াই আমি নিজেও এটা আশ্চর্য যে অনেকে যখন লিখে যে কত প্রতিদিন একটা করে আর্টিকেল লিখে, কিভাবে যে লিখে, আশ্চর্য, আমি পারি না আর কি। সো আমার লেখাটা এখানে ভ্যালুটা হচ্ছে, আমি এখানে চাই যে একটা অডিয়েন্স যেটা চিন্তা করতেছে ওটাকে অনেক একদম তার চিন্তার সকল কোশ্চেনের উত্তর আমার লেখাগুলোতে থাকে, এবং তার মানে তার ভাষায় ওইটা থাকে। মানে আমি এটাতে লেখার মধ্যে খুবই হাই থ্রটেড কোনো ওয়ার্ড ইউজ করলাম, এটা মানে খুব বড় রিলেট করতে পারে, এইটা আমি খুব করি না। দেখবেন আজকেও যদি পুরা সারাক্ষণ যারা অডিয়েন্সের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, দেখবেন যে আমি খুব কঠিন টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করি না, ঠিক আছে, কোনো জায়গাতে বলতে। মানে আমি এখানে ওই সিটিআর, সিপিসি আর রোজ, এইসব জিনিসগুলো ওয়ার্ড উচ্চারণ করলে খুব বড় মার্কেটে রয়ে গেলাম, এইগুলো আমি একটু চেঞ্জ করে চলি। আমি আমার লেখাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একদম যে কোনো মানুষ পড়তে গেলে বুঝে যেটা আমার জন্যই লিখছে, আমার সাথে মনে কথা বলছে, তার গল্পটাই বলতেছি এই টার্মে, এবং তার সকল কোশ্চেন উত্তর দেখা যায় সব পেয়ে গেছে। এরপর খুব কম কোশ্চেন উত্তর থাকে, যেটা এরপরে তার ইয়েগুলো, এই যে তার কোশ্চেন উত্তর কী হইতে পারে, তার কোশ্চেন কী হইতে পারে, এইটা নিয়ে আমি অ্যানালাইজ করি ফার্স্টে। এই অ্যানালাইজটাতে আমি অনেক সময় দিই, এবং তখন এটাকে লিখে, এমন অনেক লেখা আছে আমি লিখে ফেলে রাখছি 15 দিন আগে, কিন্তু এটা পাবলিশ করতেছি না, শুধুমাত্র আমার কাছে যখন পাবলিশ মানে করার আগে খালি বারবার মনে হচ্ছে লেখাটা, মানে আমার কাছে মনে হয়েছে যার জন্য লিখছি অডিয়েন্স খুব সহজবোধ্য হচ্ছে না, বুঝছেন। তা তখন মাঝে মাঝে কিছু মানুষকে, মানে কিছু খুব দুর্বল মস্তিষ্কের মানুষকে সাথে রাখি, যে তাদেরকে আগে পড়তে দিই, তারপর লিখে আমি 2-3 জন পাবলিশ করার আগে 2-3 জনে পড়তেও দিছি আমি, যে ভাই এটা আমি একদম মানে ওদের টার্মে কথা বলতে পারছি কিনা। তখন 2-3 জনই যারা খুব কম পড়ে, এরাও মানে জন বলছে না একদম ক্লিয়ার, কথা ক্লিয়ার, তখন এটা পাবলিশ করছি। সো আমার কাছে ওই জিনিসটা যে একদম মানে স্মার্ট ওয়ার্ড ইউজ করলাম, এটার সাথে এটার ব্যাপারে আমি না, কিন্তু আমি একটা মানুষের সকল কোশ্চেনের উত্তর যাতে থাকে, তার সকল সমস্যাগুলোর উত্তর যাতে থাকে, এবং তার ভাষাতে যাতে থাকে, মানে আমার ভাষাতে দিয়ে আমি বুঝাইলাম। এবং হ্যাঁ, এরপরও অনেকগুলো হয় যে আমি এখানে ওয়ার্ড ইউজ করছি, সেটা অনেকের জন্য মাঝে মাঝে আমি শুনি যে কিছু কিছু ওয়ার্ড দুর্বোধ্য হয়ে যায়, তখন আবার এইটার উপর ভিত্তি করে আবার হয়তো অন্য একটা লেখা তখন আমি তৈরি করে ফেলছি ওইটাকে আরও সহজ করার জন্য, ঠিক আছে। সো এইভাবে যখন আমি লিখি একটা মানুষের, সেই কারণে মানুষটা ফিল করে যে আমার ভাষাতে একটা লেখা লিখছে, আমার জন্য লিখছে, আমার জন্য বোঝা সহজ, চিন্তাটা করেন না, এটা চিন্তা করি না। এখন ওই যে মানুষের জন দেখতেছে আমার জন্য লিখছে, আমার সমস্যা নিয়ে লিখছে, আমার ভাষাতে লিখছে, আমার মতো করে উদাহরণ দিয়ে লিখছে, সো তখন ফিল করে যে আমার জন্য লিখছে। এই যে জায়গাটা, ওই ব্যক্তিটা সংখ্যাটা কম মানুষ পড়লো, ওই ব্যক্তিগুলো একদম কানেক্টেড হয়ে যায়, মানে শুধু পড়ছি মাথায় নিছি হারাই গেছি এরকম না, সাথে সাথে মাথার মধ্যে আমার মানে সে আমার মেন্টর, সে আমার গাইডলাইন, সে একটা ভালো একটা জিনিস দিছে, এই জায়গাটা তার মধ্যে থাকে। সো এইটা সংখ্যাটা আমার কম হইলেও সে, আমি যদি সেলস ভ্যালু বলে, ওই ভ্যালুটা অনেক বেশি হয়, ইম্প্যাক্টটা বেশি হয়। কিন্তু আমি যদি বলতাম শুধু রিডিংয়ে, হয়তো আমি ধরেন যে আমি একটা ব্লগ দিয়ে অ্যাডসেন্স দিয়ে ইনকাম করি, বা আপনি মনিটাইজেশন দিয়ে ইনকাম করি, তাহলে হয়তো আমার ওই রিডার সংখ্যাটা বাড়ানোটা আমার বেশি ফোকাস হইতে হতো। যেমন আমি যখন যুগান্তর বা ইনক্লাবে আমি যখন কাজ করছিলাম, তখন আমার জন্য এটা একটু কঠিন হয়েছিল, যে আমি যেহেতু ওইভাবে করে রিডার সংখ্যা বাড়ানোর
ইয়ে নিয়ে আমি কাজ করতে অভ্যস্ত না, কিন্তু ওইখানে আমার করতে হয়েছে। সেই সময় ওই অন্য ইয়েতে কাজ করে, যদিও সাংবাদিকরাই করছে, কিন্তু অনেক কিছু তাদের প্যাটার্নে হয়তো আমি চেঞ্জ আনছি বা মার্কেটিং করছি, কিন্তু আমি ওইটাতে অভ্যস্ত না যে অনেক সংখ্যা ভিত্তিক করবে, এটাতে আমি অভ্যস্ত না বা আমি ওই স্টাইল কাজও করি না। ঠিক আছে, আমারটা হচ্ছে সেলস ভ্যালু, নট মনিটাইজেশন ভ্যালু বা নট অ্যাডসেন্সে অ্যাডের ভ্যালু, এই স্টাইলে আমি কাজ করি না আর কি। আচ্ছা ইকরাম ভাই, তো যে কোনো কন্টেন্ট বানানোর আগে অবশ্যই যে কোনো একটা দর্শন আপনার থাকে, কোন কোন মেট্রিক্সের উপর আপনি নির্ভর করে আসলে, কিংবা কোন দর্শনের উপর নির্ভর করে আপনি কন্টেন্টটাকে সাজান? আচ্ছা, এইটা অ্যান্সারটা বললেই আপনি বুঝে ফেলতে পারবেন যে একটা কন্টেন্ট কোন কন্টেন্টটাকে ভালো বলে। হ্যাঁ, আমাকে মাঝে মাঝে কেউ নক দেয়, ধরে একটা ছেলের এই নকের কথাই বলে, একটা ছেলে নক দিয়ে বলছে যে ভাই আমি একটা কোন প্রোডাক্টের কথা বললো, যে প্রোডাক্টটা নিয়ে দুর্দান্ত 3টা কন্টেন্ট করে ফেলছি, কিন্তু অ্যাডের টোটালি রেজাল্ট পাইতেছি না, আপনার একটু হেল্প লাগবে। আমি তাকে বলছি যে ভাই আমার হেল্প লাগবে না, আপনার থেকে হেল্প নিতে হবে। বলছে ভাই আপনি কেন এটা লজ্জা দিতেছেন? আমি বলছি ভাই আমি কোনো কন্টেন্ট লেখার পরে আমি বলতেই পারি না যে এটা সেরা কন্টেন্ট হয়েছে, বুঝছেন? মানে এটার গভীরতাটা বুঝেন। মানে আপনি নিজে বলতেছেন সেরা, ওইটা সেরা না ভাই, পাঠক যেই লেখার, দর্শক যেটাকে সেরা বলবে সেটাই সেরা। আপনি কিভাবে বলে ফেলতেছেন, এইটা মাথা থেকে সরাইতে হবে যে আপনার ভিউ মানে পাঠকের ভিউ এক না, এটা যতদিন হবে ডিজাস্টার ঘটবে। একজন খাঁটি মার্কেটার হচ্ছে আমার চাওয়া কোনো চাওয়া না, মানুষজন চাইতেছে এরকম, সেইটা হচ্ছে যদি করতে পারেন সেটা হচ্ছে সেরা, সেইটা পছন্দ করছে সেটা সেরা, অন্যটা আপনার কাছে যতই সেরা মনে হোক এটা আপনি সেরা করতে পারেন নাই, অথচ সেরা করতে হলে আপনি খাওয়াইতে পারেন নাই, বুঝছেন? সো এইটা তার মানে অডিয়েন্সের কোনটা ভালো সেটা আপনাকে করার মানে মানসিকতা আগে রাখতে হবে, যে অডিয়েন্স যেটাকে ভালো বলে। এখন অডিয়েন্স ভালো আপনি করার আগে কীভাবে বুঝবেন, এটা হচ্ছে বিষয়। কাস্টমার ইজ গড, আমরা তো বানায় ফেলছি কাস্টমার গড না, আমাদের গড বানায় ফেলছি বিভিন্ন মেন্টর, বিভিন্ন বিজনেস কোচ, এদেরকে গড বানায় ফেলছি। এই গডের থেকে আপনি যখন কাস্টমার গড বানাবেন, কাস্টমার যদি আমার গড হয়, আমি কাস্টমারের সাথে মিশতে আমি খুব বেশি এক্সাইটমেন্ট ফিল করব, আমি কাস্টমারকে মিশে এক্সাইটমেন্ট ফিল করে তাকে নিয়ে আমি সেলফি তোলার চেষ্টা করবো। সো আপনি অডিয়েন্স আপনার গড যদি মনে করেন, তার সাথে যত কানেকশন করবেন, সে কিউ এই গডটা বেনিফিট দিচ্ছে আপনাকে, ওইখানে মিশতে যে আপনি কিন্তু তার সাথে থেকে সরাসরি আপনি অনেকগুলো মেসেজ বুঝতে পারবেন, তার পেইন পয়েন্টটা কোনটা, তার সমস্যা কোনটা, এইটা জানলে তখন আপনি এমন কন্টেন্ট বানাইতে পারবেন সেইটাই সবচেয়ে ইফেক্টিভ। সেটা খুব এমন হইতে পারে খুব আপনার কি বলে খুব ডেকোরেটেড, খুব হাই পোস্ট প্রোডাকশন নাও হইতে পারে, কিন্তু অডিয়েন্সে একদম মেসেজ অ্যান্সারটা আপনি দিচ্ছেন। এইটা যখন করবেন, এটা কখন করতে পারবেন, যদি অডিয়েন্সের সাথে আপনার কানেকশনটা থাকে, আমজনতার কাতারে নামতে হয়। এবং আমজনতার কাতারে না নামলে বিজনেস করতে পারবেন না, যেটার একটা বড় একটা ইয়ে আছে যে গ্রামীণ ফোনের সিওর, হ্যাঁ, আমি এটা নিয়ে একটা ব্লগও লিখছি। গ্রামীণ ফোনের সিও একটা বিশাল একটা সিরিজ করছে ইউটিউবে, গ্রামীণ ফোনের ইউটিউবে পাবেন, পথে প্রান্তরে বা পথে পথে এরকম একটা কিছু একটা। সেখানে ফার্স্ট পর্বে উনি যে কথাটা বলছে, ভাই ওই কথাটা যদি কেউ বুঝে, আমি বললাম যে যদি বুঝা এবং রিয়েলেট করতে পারে, তার বিজনেসে আর অনেক একদম মানে লাখ টাকার কোর্স এখানে কমপ্লিট। সে বলতেছে আমার যখন মানে সেল ডাউন হয়ে যায় বা মানে সেল স্ট্রাগল ফিল করতেছি গ্রামীণ ফোনে, আমরা যদি আমি এখান থেকে শিক্ষা নিয়ে বলি, সেল স্ট্রাগল করলে ফার্স্ট আমাদের ডিসিশন কি, বাই প্রাইস কমাইতে হবো, বাই ফেসবুক খারাপ, বাই এই সেই অভিযোগ দিয়ে দিই। উনি বলতেছে যখন আমার সেলটা ডাউন হয়ে যায় বা সেল কোনোভাবে আমরা স্ট্রাগল ফিল করতেছি, হইতে পারতেছি না, তখন আমি পথে নেমে যাই বলতে যাই কয়েকটা স্টেপে বলছে আমি গ্রামীণ ফোনের যারা একটু মানে নিম্ন স্তরের কর্মচারী তাদের সাথে যাই, তাদের রাস্তায় নেমে যায়, যারা গ্রামীণ ফোন ইউজ করে, ইউজার এবং নো ইউজার যারা ইউজও করে না, এদের সাথে আমি একই চায়ের দোকানে যে আমি চা খাই, বোঝার চেষ্টা করি ওদের। হ্যাঁ, বলছে যে আমি বিজনেস ডিরেক্টর বোর্ড মিটিংয়ে বসে যারা আছে সেখান থেকে বিজনেস প্ল্যান করতে হবে, কিন্তু দুনিয়া কোন দিকে আগাইছে, মানুষের চাহিদা কোন দিকে চেঞ্জ হয়েছে, এইটা আমার জানা জীবনও বিজনেস মিটিংয়ে সম্ভবই না। যদি আমি দুনিয়ার ওই মানুষদের চাহিদা যদি আমি না বুঝতে পারি, তাই মার্কেটিং প্ল্যান আমি জীবনও সেল করতেই পারবো না। অ্যান্সার এইটা যখন ফিল করবেন, এই লাইনটা বুঝেন যে ওরা তো বিশাল বিশাল বিজনেস করছে, রাইট? ওরা যে একটা গ্রামীণ ফোনের ডিরেক্টর বোর্ডে কারা থাকে, বিশাল বিশাল বিজনেসম্যান, তাই না? ওরা কি জন সেল কমাইছে, ওরা যে কোনো জায়গায় ট্যুর বা কক্সবাজার ট্যুর দিয়ে প্ল্যানিং করছে যে এখানে সেল বাড়ানোর জন্য?
ওরা বলতেছে গ্রামীণ সিও বলতেছে আমি পথে পথে নেমে যে ওইটা ভিডিও করে 21টা পর্ব 23টা পর্ব সিরিজ বের করছে যে পথে পথে ঘুরতেছে বিভিন্ন জায়গায় শুনতেছে বলতেছে গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা জীবনে বলতে হবে না অডিয়েন্সের চাহিদা কী বলছে নিম্ন যারা পিয়ন যারা ওইখানে রাস্তায় যে আমি চায়ের দোকান টঙের দোকানে বসে চা খাই ওইখান থেকে গ্রামীণ ফোনে ইউজ করে এবং ইউজ করে না তাদের আমি করি বলছে পথে নামলে কীভাবে আপনি বুঝবেন অডিয়েন্সের বর্তমান চাহিদা কি দুনিয়া তো প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে আপনার দর্শনটা কি তাহলে এই জায়গায় একদম কন্টেন্টটা হচ্ছে এইটা এখন আপনার পক্ষে আপনি বলবেন যে ভাই আমার তো পথে নেওয়ার সুযোগ নেই ওকে আপনার দরকার নাই উদ্যোক্তা জায়গাগুলোতে খুব বেশি সময় বের করেন হালকা নিছেন নিছেন আপনার উচিত আপনার কোর কাস্টমার যারা তারা কোন কোন ফেসবুক গ্রুপে থাকে ওইখানে গেলে আপনি অনেকগুলো কথা খুঁজে পাবেন আপনার দরকার আপনি যে বিভিন্ন জেলা মাঝে মাঝে খুব দেন আমি অমুক জেলায় আসছি বা আজকে আমার গ্রামের বাড়িতে আসছি যারা অমুক কোর্সের বা অমুক উদ্যোক্তারা আছেন আসেন একসাথে মিট করি এইটার চাইতে আপনি অ্যাকসেপ্টমেন্ট ফিল করবেন ওই গ্রামে গেছেন বা এখানে গেছেন আপনার সম্ভাব্য যারা কাস্টমার হইতে পারে বা এই পেইন নিয়ে আছে যারা এই সমস্যাটা নিয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনার আড্ডার আয়োজন করা উচিত হ্যাঁ আপনার সময়গুলো ব্যয় করা উচিত যে কোনো এই টাইপের কোনো একটা ইভেন্ট যদি কোনো জায়গায় করে ওই ইভেন্টটা আপনার অ্যাটেন্ড করারটা অনেক ফায়দা আছে আপনার এর চাইতে হ্যাঁ উদ্যোক্তাদের করতেছেন এটা যে আমি বলি কোনো ফায়দা নাই এটা অনেকে বিতর্কতে করবে এটা ওইটা তো যাচ্ছি না কিন্তু ওইটার চাইতে বেশি ওইটাও করেন ওইটার চাইতে বেশি ওইটা বুঝছেন ওইটার চাইতে বেশি জরুরি হচ্ছে ওই টাইপের জায়গাগুলোতে আপনাকে বেশি অ্যাটেন্ড করা তাহলে ওইটা যখন যাবেন ওদের সাথে যখন আড্ডা দিবেন আপনি মাঝে মাঝে এইটা করেন ওই টাইপের ব্যক্তিদের নিয়ে কোনো অনলাইন ইভেন্ট বা অন্য কিছু করেন সেখান থেকে আপনি কিছু মেসেজ খুঁজে পাবেন মানুষজন কী চায় এইটা যখন পাবেন আপনার এইটাই হচ্ছে আপনার কন্টেন্ট এর বাহিরে কোনো কন্টেন্ট যদি করেন ওটা আপনার পছন্দের কন্টেন্ট অন্য উদ্যোক্তার পছন্দের কন্টেন্ট এটা কখন হয় কাস্টমারদের কন্টেন্ট না খুব ভালো কন্টেন্ট না ওটা হচ্ছে আপনার জন্য ভালো কন্টেন্ট অডিয়েন্সের জন্য এটা ভালো কন্টেন্ট না কারণ অডিয়েন্স ওইটা নিয়ে ভাবতেছেই না ওই প্রশ্ন উত্তর সে জানে অনেক আগে থেকে জানে আপনি যদি মধ্যতে বিক্রি করার ক্ষেত্রে বলেন 1400 বছর আগে কোরআনেই বলা আছে এই উত্তর কে জানে না এই নতুন করে আবার শুনতে হবে সবাই জানে এটা কি নতুন করে শোনার জিনিস এই মেসেজটা যখন দিতেছেন ওইটা নতুন আমি অ্যান্সারটা জানি ওই কন্টেন্ট আমি কেন দেখবো আপনি খুবই চমৎকার ডেকোরেশন করে চমৎকার পোস্টারেশন করে বলছেন 1400 বছর আগে কোরআনে বলা হয়েছে এই উত্তর তো আমি জানি এটা যতই ডেকোরেশন করে বলুক নতুন তথ্য না তো আমি এখানে কেন আমি এখানে সময় ব্যয় করবো আপনি যদি কী বলে পুরানো একটা অনুষ্ঠান বা আগে দিয়ে কোনো মেসেজ দিছেন বা ধরেন যে আমি যদি একটা লাইভে মানে আমি কালকের লাইভে কিছু কথা বলছে এখানে আসছে পড়তেছে আজকে যখন এই লাইভটাও যাবে এই পডকাস্টটাও যাবে তখন অনেকে বলবে এই কথা তো অনেকখানে বলছেন আবার এইখানেও বলছেন দেখছেন এই যে দুইটা যদি দুই জায়গাতে শুনলে আপনার যদি বিরক্ত লাগে না রিপিটিভ যদি আপনার বিরক্ত লাগে আপনি এখানে খুব বিরক্ত হন আপনার অডিয়েন্সকে তাহলে ওইভাবে বিবেচনা করেন না কেন যে 1400 বছর আগে কোরআনে এইটা বলছে বা কাঠের গানের শৈশায় এটা তো জানে এই কথা কেন আর বলেন ওই কন্টেন্ট কীভাবে বলতেছেন খুব ভালো কন্টেন্ট হয়েছে ঠিক আছে সো এই জায়গাগুলো আপনি যখন করতে পারেন যে অডিয়েন্সের থেকে আমি মিশে অডিয়েন্সের সাথে কানেক্টেড হয়ে অডিয়েন্সের যেই কোশ্চেন ওই কোশ্চেনটা আমি নিছি এবং নিয়ে ওই কোশ্চেনের উত্তরটা অডিয়েন্স খুব ভালোভাবে গ্রহণ করার মতো করে আমি প্রেজেন্ট করছি ওইটাই ভালো কন্টেন্ট ওইটা হচ্ছে ভালো কন্টেন্ট এখন আপনার এক এক অডিয়েন্সের ভাষা এক এক রকম ওর মতো করে আপনার ধরেন যে আমি টি স্পোর্টসের কাজ করছিলাম ওদের একটা মার্চেন্ডাইজের ওই সময় আমার কাজ করতে হয়েছে যারা তারা হচ্ছে খেলার পাগল তা আমার ওইখানের মধ্যে খুব বোরিং এইসব ইয়েটে না করে ওই স্টাইলের কথাবার্তাগুলো কন্টেন্টগুলো মেক করতে হয়েছে যে ওই ক্রেজটা যার থাকে আমি যদি কোনো পলিটিক্স কোনো পার্টির যদি মার্কেটিং করি তাহলে ওই টোনে আমাকে কন্টেন্টগুলো মেক করতে ওইটা যারা অডিয়েন্স ওইটা হ্যাঁ আমার মেয়েদের যদি কোনো প্রোডাক্টের কন্টেন্টগুলো কথা বলতে হয় মেয়েদের টোনে মেয়েদের মতো করে কথা বলতে হয় এখন আপনি এখন ধরেন যে আমি আমার জায়গা থেকে যে মার্কেটার হিসেবে আমি যখন চিন্তা করি যে আমাকে অনেকেই বলে যে ইকরাম ভাই আপনি ফেসবুকে যে মাঝে মাঝে একটু মানে মজা করে একটু পোস্ট দেন বা একটু বলেন আপনার বয়স কি বাড়ে না নাকি অ্যাকচুয়ালি আমি কিন্তু বাস্তবিক লাইফে খুবই বোরিং মানুষ ঠিক আছে কিন্তু অ্যাজ এ মার্কেটার আমার মতো করে আমি বলতে পারবো না তখন অডিয়েন্সের মতো করে আমাকে বলতে পারবো সোশ্যাল মিডিয়ার যারা তারা আমার মতো বুড়া মানুষ না এটা মাথায় রাখতে হবে আমার মতো বোরিং মানুষ না আমার মতো মানে একদম রসকসীন মানুষ না তাই না কন্টেন্টের টপিক্সটা ওই স্টাইলে আপনার চিন্তা করবেন কন্টেন্ট টপিক্সটাকে আমি এসে খুব বোরিং ভাবে বলতেছি প্রোডাক্টটা এইটা এমনি করে খুব বোরিং নিয়ে বলতেছি এইটা কি এখনকার
অডিয়েন্সকে চয়েস করে কিনা, আপনার প্রোডাক্ট দেখে তারা চয়েস করে ফেলবে, ওইটা কন্টেন্টটা দেখবে, এটা কীভাবে আপনি আশা করেন? তাদের মতো করে তারা কীভাবে করে চিন্তা করে, তারা কোন কোন স্টাইলে মেসেজগুলোকে গ্রহণ করে, ওই স্টাইলে আপনাকে কন্টেন্টগুলো মেক করতেই হবে। ঠিক আছে, ওদের ওই জায়গাতে আপনার অল টাইম থাকতে হবে, থেকে ওদের স্টাইলে আপনার কথা বলতে যতটুকু সম্ভব। এখন আমি বলতে যে একদম 100% ওদের স্টাইল হয়তো বলা সম্ভব না, এখন ওরা পছন্দ করে যে ধরেন যে এখন পরিমণিরে খুব বেশি পছন্দ করতেছেন, কালকে সব বিজ্ঞাপনে পরিমণি আনবেন, এটা বলতেছি না, কিন্তু এইটুকু কোড জায়গাতে আমি বললাম যে ওরা যেতে একটু লাইটিং টাইটিং পছন্দ করতেছে, একটু কি বল উচ্ছ্বাস পছন্দ করতেছে, সেখানে আপনার কন্টেন্টে কোনো উচ্ছ্বাস না, খুব বোরিং ভাবে টেবিলে বসে বলতেছে না আমার প্রোডাক্ট এইটা এটা এটা, এই কন্টেন্ট মানুষ কেন দেখবে? তারপরে সো এই প্রেজেন্টেশনটা আপনার জন্য খুবই জরুরি, খুবই 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 জরুরি। এটা যদি যারা করতে পারবেন, যেমন বাপকা ব্যাটার কন্টেন্ট গুলো দেখছেন না, খুবই হিট হয়, দেখছেন সবগুলো হিট, ওর ভোল্টেজ গুলো দেখছেন কি উচ্ছ্বাসের সহিত কথাগুলি বলে, তাই না? আইমান সাদিক খুবই উচ্ছ্বাসের সহিত কথা বলে না, তার মানে কথার মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে, কথা বলেন, কথা এরকম বলেন ম্যান করে ঠান্ডা ভাষায়, ম্যান ভাষা এটাও না, কনটেক্সটটা ওইভাবে মিলান, ওটাকে ড্রামাটিক্যাল করবেন কিনা, যদি এমনি করেন ওটাকে কিভাবে জোরটুক এরকম প্রাণবন্ত করা যায় সেই জিনিসটা চিন্তা করবেন। যদি এটা না পারেন স্ক্রিনে আপনার আসারই দরকার নেই, অন্য কোনোভাবে এটাকে ফুটিয়ে তোলেন, যে কোনোভাবে। সো ওই জিনিসগুলো যখন হবে মানুষজন ওটার সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করবে। এখন তো অনেকেই বলছে যে আপনি ভালো ব্যবসা করতে চান তো আপনাকে সেলফ ব্র্যান্ডিং করেন, কোম্পানির সিইও অথবা ফাউন্ডার অথবা যিনি প্রতিষ্ঠাতা, উনি প্রোডাক্টের গুণগত মান নিয়ে ক্যামেরায় যত সামনে আসবে ততই আসলে বেশি হিট হবে। এটার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যদি আপনি প্রেজেন্টেবল হন আপনি এটা কাজে লাগান, যদি প্রেজেন্টেবল না হন আপনি আসলে উল্টা ব্যাকফায়ার করবে। ঠিক আছে, কারণ হচ্ছে অডিয়েন্স, কেউ একজন বলছে দেখি আপনাকে মাইকের সামনে আসতে হবে, ক্যামেরার সামনে আসতে হবে। যেমন একটা জিনিস আমি বলি, আমার কিন্তু বেশিরভাগ হলো ভিডিও চাইতে লেখালেখি বেশি, তাই না? আমার হ্যাঁ লেখালেখি, এটা কারণটা হচ্ছে আমি কিন্তু ভিডিওর জন্য আমি নিজেকে পারফেক্ট মনে করি না। হ্যাঁ, পারফেক্ট মনে করি না যে আমাকে আল্লাহ এরকম সুন্দর চেহারা দেয় নাই। দেখবেন আমার এখন অডিয়েন্স যদি শুনতে থাকে খেয়াল করবে যে আমি অনেক শব্দের উচ্চারণ ঠিকভাবে করি না। ঠিক আছে, সো এইটা আমার মানে গ্যাপ পয়েন্ট। আপনার মনে হয় যে কনফিডেন্স এই জায়গায় আমার কম আছে, আমার দরকার, আমার মনে হয় যে এটা আমার শুধু আমি যে জায়গায় বেস্ট দরকার নাই। হ্যাঁ, ওইটারই এখন আপনি হ্যাঁ যেই মানুষগুলো অলরেডি আমাকে চিনে ফেলতেছে ওই অডিয়েন্সের কাছে আমার এই গ্যাপ পয়েন্টগুলোকে তারা মার্ক করে না। কিন্তু যদি আমি যখন অ্যাড চালাইতেছি তখন নতুন অডিয়েন্সের কাছে হতে যায়, তাদের কাছে যখন যায় হয়তো তাদের কাছে ফার্স্ট ইমপ্রেশন হয় এটা ডাকাইতের মতো একটা লোক আইসা কি বুঝাইতেছে, এই সেই বেশি বুঝে, বাক্যটা এটাই হয়। এরকমই মনে হয়। যারা মূল সার্ভিসটা পায় না, যারা অলরেডি আমার ব্লগ পড়ছে বা পড়ছে এটা চিন্তা করে আর ইকরাম ভাই আসছে এটাই হয়েছে। ঠিক আছে, সো এই জায়গাটায় যে তখন এইটা চিন্তা করে যে আরে ওদের মাথায় সাইকোলজিক্যালি যারা পড়ছে অলরেডি আমার কন্টেন্ট তারা চিন্তা করে ইকরাম ভাই যেমনে আসছে, ক্যামেরা ভালো ছিল না, যেমনে ড্রেস আসছে এইটাও খুব ভালো একটা জিনিস দিছে, আসলে কথা খুব ভালো লাগছে। সে এই মেন্টাল তারা অলরেডি উপকৃত, তারা অলরেডি উপকৃত ভালো করে। সো এই কারণে আমি খুব বেশি ভিডিওতে আসি না, ইমেজ আর লেখা এগুলো দিয়ে আসি, বিভিন্ন লেখা দেখি। এইটার মধ্যে অনেক অডিয়েন্স যখন পরিচিত হয়ে যায় এই অডিয়েন্সদের জন্য হয়তো মাঝে মাঝে আমি ভিডিওটা দিই। ঠিক আছে, সো সেম জিনিস যদি আমার এইটা হইতো যে উল্টাটা হইতো, আমি খুব ভিডিওতে খুবই স্মার্ট, দেখতে খুবই সুন্দর, কথাবার্তা খুব সুন্দর বলি, এইটা যদি হইতো আমি লেখালেখিতে আসতামই না, সবসময় এইটাকে কাজে লাগাতাম, অল টাইম ভিডিওতেই আসতাম। তার মানে আসলে আমি চেহারার জায়গাটা না যাই, যে বিষয়টা হলো যে আমি যে জায়গায় বেস্ট ওইটাকে আমি বেস্ট ইউজ করব, ওইটা বেস্ট। এখন আমি চেহারাটা কিন্তু আপনাকে মার্ক করতে হবে। এখন আমি বলতেছি যে একদম আমি বলতেছি যে চেহারাটা খুব বেশি হয়তো না, কিন্তু আপনার উচ্চারণ সুন্দর না, খুব বেশি খ্যাত, এই টাইপের মানুষজন খুব বেশি মানে না পারতে, যখন আমি কিন্তু খুব কম আসি, আমি স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে যায়, স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তখন ওইটা দেখেই কিন্তু আপনাকে চিন্তা করে যে এই কোম্পানিটার ভ্যালুটা কতটুক, এই কোম্পানিটা কিরকম, এই কতটুক জানে, ফার্স্ট ইমপ্রেশনটা এটা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, সো এইটা নট নেসেসারি, হ্যাঁ যদি কেউ যদি স্মার্টলি কথা বলতে পারে, হ্যাঁ চেহারা মোটামুটি চলে এরকম যদি হয় সে আসুক। ঠিক আছে, এখন মনে করেন আমি জিম শুরু করছি 4-5 দিন ধরে, যদি ফ্যাট কমে হয়তো কনফিডেন্ট পাইতে পারি হয়তো ক্যামেরার সামনে আসতে, কিন্তু অল টাইম কিন্তু ওইটার জন্য আমি যে খুব শুদ্ধ উচ্চারণ, আমি যেহেতু শুদ্ধ উচ্চারণ করি না এটা আমার জন্য খুব, এবং আমি শুদ্ধ উচ্চারণে প্র্যাকটিস করতে গিয়ে দেখছি যে তখন ভিডিওতে কথা বলতে আরো বেশি অস্বস্তি ফিল করি, তখন চিন্তা আমি ন্যাচারাল জিনিস সেটাই বলি। এটাও কিন্তু অডিয়েন্সের একটা বিষয় যে আপনার একেবারে অনেক শুদ্ধ করে বললেন কিন্তু কথার ভিতরে মাল মশলা নাই, মাল মশলা নাই, লাভ নাই। বিষয়টা হলো যে
হাউ টু কানেক্ট, রাইট রাইট। কিভাবে এবং ওই কানেক্ট কানেক্টটা করতেছি কি, তারা এই প্রবলেমটা এই মুহূর্তে ওইটা নিয়ে আমি আপনি এই জায়গায় সফল, ওই মেসেজটাই বলতেছি আমি। তার নিজের হুম। স্টোরিটা বলছেন, সে তার সাথে রিলেট করতে রিলেট পারতেছে, করতে পারতেছে। তার প্রবলেমটা মনে হচ্ছে যে সে সলিউশন পাচ্ছে, যার রাইট রাইট কারণে আপনি লেখাটা যেই টোনেই লিখেন না কেন তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। রাইট। এবং আমি অনেক লেখার টপিকস আমি মাথায় ভেবে রাখছি, ওটা বাদ দিয়ে দিছি, শুধুমাত্র চিন্তা হয়েছে যে এটাকে কোনোভাবে আমি অডিয়েন্স কানেক্ট করতে পারবো, সহজ বানাইতে পারিনি, ঠিক আছে। সো ওই যে অনেকে যে মানে মনে হয়েছে একটা লেখা লিখে ফেলে, এই জিনিসটা করি না। আচ্ছা, আরেকটা জিনিসও ওই যে বললাম যে অডিয়েন্সের পেইন পয়েন্ট বললাম, ওদের মতো উপস্থাপন বললাম। আরেকটা বিষয় এটা যে আপনার ওই টপিকসে আপনাকে গ্রহণ করবে কিনা, এইটার জন্য কিন্তু অনেকগুলো কন্টেন্ট দিয়ে দিয়ে ওই অবস্থাটা তৈরি করতে হয়। টেস্ট করব কিভাবে? এটা রেগুলার দিতে দেন। আপনি যখন কন্টেন্ট চিন্তা করেন একটা কন্টেন্ট দিয়ে রেজাল্ট পাবেন, ওইটা দিয়ে রেজাল্ট পাবেন না। এই কারণে অনেকগুলো কন্টেন্ট আগে বার্ন করতে হয়, ঠিক আছে। অনেকগুলো কন্টেন্ট দেওয়ার পর একটা পর্যায়ে তৈরি হয়, বুঝছে। যেমন আমি অনেকগুলো কন্টেন্ট দিয়ে তৈরি করে ফেলছি কন্টেন্ট বিষয়ক। এখন আমি যদি যতই এখন খুব বেশি চেষ্টা করি যে ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো কথা লেখার চেষ্টা করি, অ্যান্ড্রোমেডা নিয়ে লিখছি, ওইটার মধ্যে অনেক হিট হয়েছে, কিন্তু খুবই টাফ হবে যে আমার কথা কেউ শুনতে, যতই আমি বড় বড় কোম্পানিতে কাজ করি, হ্যাঁ। বা আমি যদি কালকে থেকে যদি হঠাৎ করে শুরু করি যে ধরেন যে কোনো একটা ওয়েট লসের কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে হবে, বা কোনো কিছু চিয়া সিড বা ঘি বিক্রি করতে হবে ধরেন। সো ওইটা বিক্রি করতে গেলে আগে মানুষজন, তো আমি যেটা নিয়ে কথা বলি ফেসবুকে, মানুষজন আগে বলবে নিজের আগে ঠিক করেন মিয়া, বুঝছেন। সো ওই কারণে আমি যদি ওই টপিক্সে যত কথা বলি না, ওই টপিক্স নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করতে চাই বা মার্কেটিং করতে চাই, আমাকে ওই টপিক্সে একদম মানুষজন ভাব নেয় এরকম অনেক কন্টেন্ট আগে 7-8টা 10টা এরকম কন্টেন্ট ছাড়তে হবে, এরকম কন্টেন্ট ছাড়তে হবে। ছাড়ার পরে তারপর মানুষজন গ্রহণ করতে থাকবে। সো ওই ব্যক্তিটাও কিন্তু এখানে ম্যান্ডেটরি যে ওই ব্যক্তিটা এই টপিক্সে কথা বলতে মানে পারার জন্য অলরেডি গ্রহণযোগ্য কিনা। এখন আমরা করি কি, বেশিরভাগ উদ্যোক্তারা যেটা আসে, উদ্যোক্তারা কিন্তু ক্যামেরাতে আসে এজ এ সেলসম্যান হিসেবে নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করে। এইটা মানে আপনি যে বলছেন উদ্যোক্তাদের সামনে আসার, ওটা সেলসম্যান হিসেবে আসলে কোনো লাভ নাই, উল্টা এটা খারাপ। আপনি যদি উদ্যোক্তাদের সামনে আসতে হবে, এটার থিওরিটা তো আপনারা আনছেন ঘরের বাজারের জামশেদ মজুমদার থেকেই। জামশেদ মজুমদার কি শুধু উদ্যোক্তা হিসেবেই বা সেলসম্যান হিসেবেই ক্যামেরাতে আসতেছে? জামশেদ মজুমদার খুব ভালোভাবে তার একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছে এবং এখনো এটা বেশি ভালোভাবে স্পেন্ড করে, সেটা হচ্ছে যে সে ইসলামিক ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে, ঠিক আছে। ওইখানে প্রচুর ভিডিও বের করে, ঠিক আছে। ওই ভিডিওগুলো করে কি গতানুগতিক সব ভিডিও না, এগুলো একদম এই মুহূর্তে মানুষজন এই বিষয় নিয়ে কথা বলে, ওই টপিক্সে সে কন্টেন্টগুলো করে। ওইটার কারণে সমসাময়িক একদম এমন টপিক্স দিয়ে কথা বলে যেগুলো হুজুররা খুব কম বলে। ওই টপিক্স নিয়ে কথা বলে সে জনপ্রিয় হয়ে ওই অডিয়েন্স গুলোর কাছে সে হচ্ছে যে সেলসম্যান হিসেবে আসে। কিন্তু আমাদের যে উদ্যোক্তারা ক্যামেরার সামনে আসাকে জরুরি করতেছে, তারা এসে ফার্স্টই করে কি সেলস, মানে ফার্স্টে না অল টাইম তার প্রেজেন্সটা হচ্ছে অ্যাজ এ সেলসম্যান হিসেবে, ঠিক আছে। সো এই পারপাস এটা যখন থাকে, এটা খুবই ক্ষতিকর হয় কি অ্যাজ এ একজন সেলসম্যান। আপনি আশেপাশের যদি বলেন অ্যাজ এ সেলসম্যান হলো একজন সেলসম্যান সবচাইতে মানে সেলসম্যানটাই হলো সবচাইতে আনট্রাস্টেড রিলেশন থাকে সেলসম্যানের সাথে, সবচেয়ে আনট্রাস্টেড রিলেশন। হ্যাঁ, আপনি যদি ধরেন যে আপনার আত্মীয় স্বজনে কেউ একজন খুব ভালো সেল করে, সে দেখবেন যে আপনার খালি সবসময় পুশ করতেছে প্রোডাক্ট কেনার জন্য, ওই ব্যক্তি দেখলে আপনি একশো দূরে থাকবেন, তাই না? বিরক্ত হবে এবং এড়িয়ে চলবে। হ্যাঁ, সো সেলসম্যানটা এখন আপনি ধরেন যে আমরা যে নিউ মার্কেটে যাই, একটা সেলসম্যানের খুব ভদ্র কথা থাকে, হ্যাঁ, আপনাকে দেখেই বলছে ভাই আপনাকে দেখেই খুব ভালো লাগছে, এই শার্টটা ভাই আপনার জন্যই আনতে রাখছি, একদম চমৎকার লাগবে ভাই, আপনাকে ভালো লাগছে দেখে এটা দিছি। আর আপনি ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পছন্দ হয়েছে, আপনি খুব মনে গলিয়াটে লেগেছেন, কিনছেন, ওটা নিচে নেওয়ার পর বললেন প্রাইসটা কত, বলছে ভাই প্রাইস আপনার সাথে প্রাইস নিয়ে আটকাবো ভাই, আপনি ভালো লাগছে বলছি না, আপনার সাথে প্রাইস নিয়ে আটকাবেই না, যান আপনার যেই দাম দিবেন, যান আপনার বললেন যান 600 টাকা আপনার এখানে। এইটা যখন বলছে আপনি কি এত মানে ভালো লাগছে, এত করছে, আপনি কি আবেগ আপ্লুত একদম জড়ায় ধরা, ভাই আরে আমার এত ভালো তো আমার মাও বাসে নাই, আপনি যত ভালোবাসছেন আমারে, আমার মা তো আমার জীবনে বুঝলো না, আপনি যেমন বুঝছেন, আসেন ভাই একটু এইটা জীবনে এই রিলেশনটা হয় কখনো না, হয় না। সেলসম্যান হিসেবে যখন উদ্যোক্তাটা আসে, তখন ইমোশনালি মানুষজন ভুল স্টেপ ফেলাটা সম্ভব হয় না তখন। হ্যাঁ, মানে ভুল স্টেপ বলতেছি, ভুল স্টেপ বলে সঠিক স্টেপ বলি, ওইটা ফেলা সম্ভব হয় না। একটা সেলস হয় সাধারণত 90% ক্ষেত্রে হচ্ছে ইমোশনালি মানুষকে কানেক্টেড করলে, 10% হচ্ছে লজিক্যালি। ওকে, সো ইমোশনালি কানেক্টেড করলে একটা মানুষকে কেনা সম্ভব। ইমোশনালি কানেক্টেড করাটা কন্টেন্টে খুবই জরুরি, নট লজিক্যাল টপিকস নিয়ে এসে তার সেন্স জাগ্রত করে দিবেন,
তখন হলো খুবই টাফ। ইমোশনালি কানেক্টেড করলে একটা মানুষকে, ওই যে আছে না যে প্রেম করার ক্ষেত্রে, প্রেমটাকে যদি একটা প্রোডাক্ট হিসেবে বলি, প্রেম করার ক্ষেত্রে দেখবেন কি সব মেয়েরা খুবই সচেতন, খুবই ভালো, মানে চায় খুবই ভালো একটা মানে ফ্যামিলিতে যাবে, এরকম খুব ক্যারিয়ার সচেতন। দিন শেষে একটা ছেলে তার পিছনে অনেক করতেছে, সেই ছেলেও চিন্তা করতেছে তার কাছে প্রেজেন্ট করতে, যে ভালো হিসেবে প্রেজেন্ট করতে, ওই মেয়েটা তাহলে আমার প্রতি কনভিন্স হবে। সে দেখাইতেছে আমার ক্যারিয়ার এত ভালো, সবসময় দেখতেছে এইটা এত ভালো, আমার ওকে খুব একাডেমিক্যালি অনেক হেল্প করতেছে, দেখাইতেছে কত ভালো। কয়েকদিন পরে ওই মেয়েটা মানে অনেক কানেক্টেড হয়েছে, কিন্তু কয়েকদিন পরে মেয়েটা বলতেছে, দোস্ত তুই তো আমার সবচেয়ে কাছের মানুষ, তোর একটা গোপন কথা বলবো, আর কারো বলছি না, তোরে বলতেছে। আচ্ছা কি জিনিসটা? সেটা হলো যে আমি তো অন্য একটা ছেলে প্রেমে পড়ছি। আর ওই ছেলেটা, তাহলে আমি এতদিন যে ভালো ছিল, আমি তাহলে আমার সাথে রিলেশনটা কি ছিল? এই যে মিনিংটা বুঝে না। এই যে ভালো ছেলেটা কোনো সময় প্রেমিক হয় না, হয় খারাপ ছেলেটা। আর যে মেয়েটা এত সচেতন, ওই মেয়েটা ওই খারাপ ছেলেটা, তুই না এত সচেতন, তোর না এত ভালো ক্যারিয়ার টেরিয়ার লাগবে, ওইরকম একটা ছেলে যে হলো দেখলাম যে রাস্তাঘাটে মাইয়া করে ধরে ইফটিজিং করে, সিগারেট খায়, বন্ধুদের নিয়ে মাঝে যে গাজারও আড্ডা দেয়, তারপর হচ্ছে ফ্যামিলিও খুব ভালো না। এই সেলটার তুই পড়লি, আর এখানে আমার এত ভালো ক্যারিয়ার, বাবা মা এত ভালো, আমার রেজাল্ট এত ভালো, ভবিষ্যতে আমি রিজেক্ট হয়ে গেলাম কেন? বুঝছো? ওই সময় দেখবেন ও বলবো যে ওই সেলটা খারাপ, কিন্তু মনটা একটু ভালো, মানে মন ভালো, বাকিটা খারাপ, বাকিটা আমি ঠিক করে দেব। দিস ইজ কল্ড সেলস পয়েন্ট। বুঝছেন? কোনো না কোনো ভাবে সে ইমোশনালি কানেক্টেড হয়েছে। তখন আপনার যদি প্রোডাক্ট যদি একটু খারাপও হয়, তার কাছে কোনো ইস্যুই না, ইমোশনালি আপনার সাথে কানেক্টেড হয়েছে। আর যেই সেলটা খুবই ভালো, আমার প্রোডাক্ট খুবই ভালো, সব দেখাইতেছেন, প্রোডাক্ট ভালো বলতে এটা প্রিমিয়াম, এটা খাঁটি, দেখেন খাঁটি ঘানি ভাঙ্গা, এই যে মৌমাছি কামড় দিছে একদম খাঁটি মৌমাছি মধু, এই মধুটা বিক্রি কম হবে। বুঝছেন? কারণ হচ্ছে এটা ইমোশনালি কানেক্টেড হয় নাই, লজিক্যালি সে কানেক্টেড হয়েছে। ঠিক আছে? সো এই জায়গাটা যখন বুঝতে পারবেন, তাহলে প্রেমেও শেখা খাবেন না যে বেশি ভালো না, ঠিক আছে, প্রোডাক্ট বিক্রিতে ধরা খাবেন না। আচ্ছা, তাহলে আমরা ইকরাম ভাই জানলাম যে কন্টেন্টের ক্ষেত্রে আমাদের 90% আসলে ইমোশনাল অ্যাটাচমেন্ট যাতে থাকে কন্টেন্টের, সেই হিসেবে কন্টেন্টটা তৈরি করা, আর 10% হলো লজিক্যাল। আচ্ছা, যখন কন্টেন্টটা কেউ একজন তৈরি করবে, লিখবে অথবা ভিজুয়াল বানাবে, তখন আরওআই ফোকাস করে সে কিভাবে কাজ করতে পারে, কি ধরনের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসতে পারে, সেই অনুযায়ী কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারে? এইখানের মধ্যে হচ্ছে আমরা আসলে একটা কন্টেন্টে আপনি রিটার্ন পাবেন, এটা আসলে চিন্তা করতে দ্যাট মিন্স অ্যাড খরচটা কমানোর জন্য হ্যাঁ, ওইটা একটা কন্টেন্ট দিয়ে আপনি করতে পারবেন, এটা কখনোই পারবেন না আপনি। ঠিক আছে? এটাতে একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলতে হয়। ধরেন যে আপনি এখন অ্যান্ড্রয়েড আপডেটের পরের কথা যদি বলি, এটা আমরা আগে এইভাবেই করতাম। অ্যান্ড্রয়েড আপডেটের পরে যে জায়গাটা আসছে, সেটা হচ্ছে একটা অ্যাড সেটে আমরা 5 থেকে 7টা কন্টেন্ট দিই। হ্যাঁ, 5 থেকে 7টা কন্টেন্ট দিই। ওই 5 থেকে 7টা কন্টেন্টে হয়তো আমি একটা বয়সের অডিয়েন্সের মানে আমি টফু কন্টেন্টটাও দেই, মফু কন্টেন্টটাও দেই, বফু কন্টেন্টটাও দেই। আবার ওই কন্টেন্টগুলোর মধ্যে আবার ভেরিয়েশনগুলো আনি, কোনটা হয়তো সিরিয়াস ভাবে দিচ্ছি, কোনটা হচ্ছে একদম হয়তো মজা করে দিচ্ছি, কোনটা আবার ইমেজ কন্টেন্ট দিচ্ছি, কোনটা ইমোশনালি কন্টেন্ট একটা দিচ্ছি, স্টোরি টেলিং। ঠিক আছে? এখন এইটা করার পরে সুবিধা হয় কি, ফেসবুক করে কি বফু ক্লায়েন্টও খোঁজে, কিন্তু বা যারা বফু ক্লায়েন্ট না, অডিয়েন্স না, তাদেরকে ফেলে দেয় না, তাদেরকে করে কি সে কানেকশন শুরু করতে থাকে, ওইটা টফু কন্টেন্টটা তাদের কাছে পৌঁছানো শুরু করে। হ্যাঁ, সো ওই ব্যক্তিটা এখন সে কনভার্ট হবে না, তাকে ফিউচারে অন্য জন্য তাকে আবার কনভার্ট করাবে সে। সো এই জায়গাটা যখন আপনি এভাবে করে যখন করবেন, প্লাস হচ্ছে আমি মনে করেন আমি একটা মানে যেই কন্টেন্টটা, যে অ্যাডসেটটা করলাম, এখানে একটা এইজের অডিয়েন্স ধরে আমি চিন্তা করছি, বা একটা অডিয়েন্স ধরে চিন্তা করছি। ধরেন যে ছেলেদের জন্য করছি, তার আরেকটা অডিয়েন্স যখন চিন্তা করতেছি, তাদের একই জিনিস, আবার একই তাদের প্যাটার্ন, টফু কি হইতে পারে, মফু কি হইতে পারে, বফু কি করতে, সেটা আলাদা আরেকটা অ্যাড ক্যাম্পেইন চালতে পারে।
তখন এই চালানোর পরে দেখা যায় কোনো একটা মানে এমন হয় যে এমনও আমাদের অনেক ক্ষেত্রে করছে যে একদম পুরা চিন্তা ছিল এই অ্যাডটাই সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করবে, ওইটাই আমাদের সেটাই সবচেয়ে খারাপ হয়। সবচেয়ে খারাপ হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে গেছে যে যেটা খুব মানে এত আশাবাদী না, আমরা রেজাল্ট হওয়ার পর আমরা চিন্তা করতেছি এটা কেন মানুষ খাইছে। এটা আমার টিমও বলে এইটার ব্যাখ্যা দেন তো, কেন আপনি তো সাইকোলজি নিয়ে অনেক বেশি বলেন, এটা কেন খাইছে, ওইটা আমি ব্যাখ্যাও দিতে পারি না। ওইটা কেমনে হিট করলো, ওটা কেমন হিট করে আমি বুঝতেছি না, যে এটা এমন কিছু বলি নাই যেটাতে এইটা হবে। সো বিষয়টা এই কারণে আপনি নিজে জানেন না, হ্যাঁ, আপনি এই কারণে এটা দিবেন ফেসবুকে, আপনি খুঁজে বের করে দেখায় দিবে যে কোনটা রেজাল্টটা ভালো আসতেছে। বাবা মানুষের মন যে কখন কি চায় বলা যায়। মানুষ এখন আপনি তো যখন আপনি আপনার কল্পনার লেভেলটা করটুক যে আপনার সারাউন্ডিং এ যারা যারা আছে রাইট, তাদের মধ্যে সীমাবদ্ধ, এদের যাওয়া যেভাবে ভাবতেছে এটা, কিন্তু আপনি জানেন না যে রাজশাহীতে গ্রামের একটা ছেলে যে ফেসবুক দেখতে সে কিভাবে ভাবতেছে, সেই ভাবনা আপনি জীবনে ভাবতে পারবেন না, ঠিক আছে। সো এই কারণে আপনাকে দিয়ে দেখতে হবে ফেসবুক, তখন দেখা যায় রেজাল্টটা নেই, তখন একটা পর্যায়ে আপনি হয়তো রেজাল্ট বুঝে গেছেন, অন্যগুলোতে রেজাল্টটা একটু খরচ বেশি হচ্ছে, অন্যটা আরেকটা খরচ হয়তো কম হইতেছে। এইটা যখন বুঝে ফেলুন যেটাতে খরচ ইয়ে হইতেছে, তেমন বুঝছেন যে আচ্ছা এই অডিয়েন্সগুলো একটু বেশি এটাতে কনভার্ট হয়, তাহলে ওই অডিয়েন্সের জন্য একের পর এক কন্টেন্ট রেডি করেন। হ্যাঁ, এটা একটা আরেকটা জিনিস হচ্ছে আমরা রেজাল্ট কমানোর জন্য যেটা হচ্ছে আমরা যে কোনো বড় ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা এটা করি, সেটা হচ্ছে রেজাল্টটা ডে ওয়ানে কমবে না। আমরা চিন্তা করি যে আজ থেকে কাজ শুরু করছি, এটা হচ্ছে 4 মাস পরে যে এটা রেজাল্টটা কম আসবে, ওই 4 মাসের কন্টেন্ট ক্যালেন্ডারটা আমরা পুরোপুরি ঠিক রাখি। ওই কন্টেন্ট ক্যালেন্ডার মেইন ফোকাসটা এটা যে ওই টাইপের অডিয়েন্সগুলো আমার কমেন্টের সাথে, আমার ফেসবুকে অথবা ইউটিউবে আমার ব্র্যান্ডের সাথে কোনোভাবে কানেক্টেড থাকবে, এরকম কিছু ক্যাম্পেইন আমরা প্ল্যানিং করে রাখি, কন্টিনিউ রাখি। এই ক্যাম্পেইনের মধ্যে এগুলো সব অ্যাড ক্যাম্পেইন না, সবই হচ্ছে অর্গানিক ক্যাম্পেইনগুলো। হ্যাঁ, অর্গানিক ক্যাম্পেইনগুলো আমি এখানে শুধুমাত্র কন্টেন্ট না, এখানে কিছু কন্টেন্ট, বড় কন্টেন্ট থাকে, কিছু ছোট কন্টেন্ট থাকে, কিছু রিলস থাকে, এগুলো সব মিলে কিছু থাকে হচ্ছে আমাদের সাথে কানেক্টেড যাতে হয়, এটার জন্য কিছু এঙ্গেজিং ইভেন্ট করি। দ্যাটস আমি সাধারণত আমি যে কোনো ক্যাম্পেইন প্ল্যানিং করার সময় প্রতি 4 মাসে একটা অনলাইন ইভেন্ট যাতে হয়, সেটা মানে আমার পেজ থেকে ইভেন্টগুলো, এটা আমার সবসময় প্ল্যানিংটা থাকে। অনেকে পোল সিস্টেম করে, শুধু আরেকটু বড় আকারে চেষ্টা করি। ধরুন যে আমি ফ্যাশনের যদি করি, আমি করার চেষ্টা করি যে আচ্ছা এই মাসে বাচ্চাদের, মনে করেন বাচ্চাদের পোশাকি, বাচ্চাদের ফটো সেশন, যারা নিজেদের সুন্দর আমাদের থেকে কিনছেন এরকম প্রোডাক্ট গুলো, বা আমাদের থেকে না যে কোনো প্রোডাক্ট কিনছে, বাচ্চাদের সুন্দর করে ছবিটা তুলে এখানে আপ করবেন, এইখান থেকে আপ করে যার ভোটটা বেশি হবে সে হচ্ছে পরবর্তী উইন করবে। এই যে তারা যখন এটার সাথে কানেক্টেড হয়, তারা কিন্তু এখানে তখন আপনার এজ এ সেলসম্যান এসে আপনার সাথে কানেক্টেড না, আপনার সাথে তখন কানেক্টেড হয়ে যেতেছে যে হচ্ছে হার্টের একটা লোক, ঠিক আছে। সো কাছের মানুষ, হার্টের মানুষ, এই জায়গাটা কাছের মানুষটা তৈরি হয়ে যায়। এই কাছের মানুষটা যখন তৈরি করে ফেলতে পারবেন, ওই যে তখনই আপনি যে অনেক কম্পিটিশনের মধ্যে মানুষ আপনাকে খুঁজে বের করে আপনাকে কিনবে, যে ওই কম্পিটিশন অনেক প্রোডাক্ট ওইটা কিন্তু একটু কাছে মাঝে মাঝে তার কম্পিটিশন অ্যাটেন্ড করি, মাঝে মাঝে ওই ইয়েগুলো উপকৃত হইতেছি, ওই মানে ভালো ভালো টিপস দেয়, ওগুলো থেকে কানেক্টেড হইতেছি, ওরটা একটু দরকার হলে 20 টাকা বেশি হলো ওর থেকে কিনি, ওরটা আমি জানি তখন অটোমেটিক্যালি অ্যাড খরচ কমে আসে। এবং এটা একদম পরীক্ষিত। আমি বলে আমি কোডার টেস্টে যখন চাকরি করতেছিলাম, ওরা তখন ওইখানে সেল যেটা হইতো মনে করেন 30-35 লাখ টাকার মতো সেল ছিল, এবং ওইখানে এটা আনতে যে তাদের $5,000 উপরে খরচ হইতো। এইটাকে তারা ধরে নিচ্ছে যে এটা যুগের এইটাই খরচ হবেই, এর নিচে সম্ভবই না, এটা ওরা বলতেছিল আমাকে, আমি যখন ফার্স্ট জয়েন করতেছিলাম। ওইটাকে আমি চেঞ্জ করতে, আমি ফার্স্ট মিটিংয়ে বলছি জাস্ট হচ্ছে কন্টেন্টে কিছু ফোকাস চেঞ্জ করলেই এটা চেঞ্জ হয়ে যাবে, তারা এটা বিশ্বাস করে নাই। আমি বলছি, সেখান থেকে আমি বলছি আচ্ছা ঠিক আছে 2 মাস লাগবে চেঞ্জ করতে, আমি দেখাইতেছি। মাত্র 2 মাস পরে এটা এমন পরিমাণ চেঞ্জ হয়েছে, আমি অ্যাড খরচ নামায় নিয়েছি $2,500, সেল শুরু হয়েছে 35-40 শুরু হলো। 5 মাস পর থেকে এটা হচ্ছে প্রতি মাসে আমি ইতিহাস ব্রেক করতেছি, সেলসের ইতিহাস ব্রেক করা শুরু করছি, কন্টিনিউয়াসলি সেল বাড়তেছে, প্রতি মাসে রেকর্ড ব্রেক করতেছি, এবং একটা পর্যায়ে $1 কোটি পার মান্থে সেল করতেছি। খরচ ওই সময় $5,000 থেকে কমাই নিয়ে আসছিলাম, ওইটা খরচ আবার বাড়ছে, 4,500 $5,000 আসছে, কিন্তু সেটাতে আমি সেল $1 কোটি নিয়ে আসতে পারছি। ম্যাজিক কিছুই ছিল না, জাস্ট হচ্ছে অডিয়েন্স আমার সাথে কানেকশনটা আমি তৈরি করে ফেলছি। সো এই অডিয়েন্সের কাছে যখন অ্যাড দিয়ে যাচ্ছে, আবার মানে অর্গানিক ভাবে এটা দেখতেছে, অ্যাড দিয়ে যখন যাচ্ছে তখন এর হচ্ছে সেলস কন্টেন্টে দ্রুত কনভার্ট হয়ে যেতেছে, ঠিক আছে। তখন আপনার কাছে এই অডিয়েন্সদের কাছে অনেকগুলো কম্পিটিশন থাকলো, আপনাকে চয়েস করবে, প্রাইস ভ্যালু বেশি থাকলো আপনাকে চয়েস করে, এই জায়গাটা তৈরি হয় যদি অডিয়েন্সকে আপনি ফিল করাইতে পারেন তোমার সাথে আমার সম্পর্ক শুধু সেলসম্যান হিসেবে সম্পর্ক না, তোমার সাথে আমি ঘরের মানুষের, পাশের বাসার মানুষ হিসেবে সম্পর্ক। এটা কিভাবে? হ্যাঁ, ফ্যামিলি মেম্বার। সেটা কিভাবে? অনেকগুলো কন্টেন্ট, অনেকগুলো অনলাইন ইভেন্ট,
এবং কিছু কিছু অডিয়েন্স প্রবলি কানেক্ট হইতে পারবে, অডিয়েন্সকে কানেক্ট করে কোনো কম্পিটিশন আপনি চালাই দিবেন। তার মানে এটাকে আমি সারসংক্ষেপে এভাবে করতে পারি যে আমরা অ্যাড নির্ভর কন্টেন্ট না বানিয়ে আমরা এমন ধরনের কন্টেন্ট বানানো যেটা অ্যাডেও যাবে, বাট ওই অ্যাড থেকে যে কমিউনিটি আমারটা আসবে ওই কমিউনিটিটাকে আমি অ্যাজ আ ফ্যামিলির মতো করে একটা কমিউনিটি তৈরি করবো এবং Right, তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে, রিভিউ নিয়ে, পোলের ইয়ে করে, অনলাইন অফলাইন ইভেন্ট right. করে, তাদেরকে বিভিন্ন রিওয়ার্ড দিয়ে বিভিন্নভাবে তাকে কানেক্ট করে তাকে আমার মানে ব্র্যান্ডের একজন অংশীদার তৈরি করে রাইট, ফেলা। এবং এই এই ব্যক্তিরা হয়তো এখানে কিনতেছে, পুরস্কার পাইতেছে 3 জন, অনেকজন মানুষ কিন্তু পাওয়ার জন্য আবার চেষ্টা করছে, কানেকশন কিন্তু অনেকের কাছে কানেকশন হয়ে গেছে, তারা চিন্তাছে নেক্সট টাইম আমি হয়তো আরেকটা কম্পিটিশন আসলে আমি হয়তো উইন করবো, এখানে তারা কানেক্টেড থাকতেছে। এই অডিয়েন্সগুলো আপনার ব্র্যান্ডকে মনে রাখে। জাস্ট এইটুকু যদি করেন, আপনি যে কোনো ভালো মার্কেটার চিন্তা করে আমি মানে কি যে কোনো বড় ব্র্যান্ডে কোকা কোলা বলেন বা এগুলি বলেন, যে কোনো কিছুতেই ওরা চিন্তা করে যে আমি এখন মার্কেটিং এটা করছি, 6 মাস পরে এটা মার্কেটিং কস্টিং কমবে, ঠিক আছে? কিন্তু আমাদের উদ্যোক্তাদের দেখবেন 6 মাস পরে মার্কেটিং কস্টিং আরো বাড়তে থাকে, ঠিক আছে? সো কারণ হচ্ছে ওরা শুরুর দিকে এখন যে সেল হইতেছে শুধু এইটাই প্ল্যান, বা কমবে কিউ এটা প্ল্যানিং করে না। কমার্স সিস্টেমটা হলো আমার সাথে একটা অডিয়েন্সের কানেকশন বিল্ড আপের জন্য আমি কি কি প্ল্যানিং গুলো করছি সেটা ওইভাবে করে কন্টেন্ট ক্যালেন্ডারটা করতে হয়। সো এই পুরো প্রসেসটা সাধারণত 6 মাস লাগে, কিন্তু যদি একটা কোনো রানিং প্রতিষ্ঠান কিন্তু খুব ফেইল অবস্থায় আছে, ওই প্রতিষ্ঠানকে যদি করছে 3 মাসের মধ্যে এই চেঞ্জটা নিয়ে আসা সম্ভব হয়। আচ্ছা, তার মানে আরেকটা বিষয় যেটা শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক না হয়ে অমনি চ্যানেলে মানুষ কিভাবে আসলে মুভ করতে পারে? আমরা যে কোনো অডিয়েন্সকে শুধুমাত্র ফেসবুকে যদি দেখেন, এখানে খুব ভালো রেজাল্ট পাবেন না। আমি ফেসবুকে, ইউটিউবে, ব্লগে সব কিছুর মধ্যে চেষ্টা করি। সেই সময় চিন্তা করি যে সাধারণত কন্টেন্ট প্ল্যানিংটা, যে ধরেন যে আমি চিন্তা করি যে আগামী 3 মাসে বা 2 মাসে এই 3টা মেসেজকেই আমি সকল চ্যানেলে কথা বলবো। হ্যাঁ, মনে করেন 3টা মেসেজ নিয়ে এখন খুব বেশি কথা বলতেছি, ওই 3টা মেসেজকে আমি কন্টেন্ট করবো, ওই 3টা মেসেজকে ইমেজ করবো, ওই 3টা মেসেজ দিয়ে হয়তো 3-4টা ভিডিও হইতে পারে ওই মেসেজকে এস্টাবলিশ করতে। সো ওইখান থেকে হয়তো ব্লগও করতেছি। সো ওই মেসেজটাকে একটা ব্রেনে ঢুকানোর জন্য আমরা তো অনেক সকল সারাউন্ডিং যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো তখন ইউজ করার চেষ্টা করি। এটা কেন চেষ্টা করি? যদি বলেন শুধু কন্টেন্ট, এখানে কেন মেসেজ বললাম, একটা কন্টেন্ট বলতেছেন, অনেক কন্টেন্ট হইতেছে যেখান দিয়ে আসতেছে, আর আমি বলতে তার ব্রেনে একটা মেসেজ ইস্টাবলিশ করে ফেলার চেষ্টা করতেছি। তার মানে আগামী 3 মাসে এই মেসেজের বাইরে, যেমন আপনি রিসেন্ট যদি দেখেন, আমার যত ঘুরা খালি অ্যান্ড্রোমেডা বলতেছি আমি, ঠিক না? দেখছেন না? কিন্তু এই অ্যান্ড্রোমেডা বাইরে দিয়া অন্য অনেক মেসেজ আসতেছে, মাথায় রাখতেছে, এখন এগুলো বলা যাবে না, এই অ্যান্ড্রোমেডা দিয়ে আমি 2 মাস খাবো, ঠিক আছে? সো এইভাবে একটা মেসেজকে ইস্টাবলিশ করার জন্য যতভাবে কন্টেন্টগুলো, তখন যখন একটা মেসেজ চিন্তা করবেন ইস্টাবলিশ করতে, তখন আপনারা দেখবেন যে এই রিলেটেড আচ্ছা কিছু অডিয়েন্সের জন্য ব্লগ দেই, কিছু অডিয়েন্সের জন্য ইউটিউবে দেই, দেখি কিছু ইউটিউবে কিছু অডিয়েন্স আছে, ইউটিউবে অনেক অডিয়েন্স ঢুকে না হয়তো, তাদের জন্য আমি ফেসবুকে দিচ্ছি, ফেসবুকে আবার বড় ভিডিও হয়তো দেখতেছেন অনেকে, তাদের জন্য হয়তো ছোট ভিডিও দিচ্ছি, বুঝছেন? তা আবার অনেকে ছোট ভিডিও হয়তো দেখে না, তাদের জন্য আবার করতেছি কিছু, তখন ইমেজ ডিজাইন করে দিচ্ছি। এরকম ধাপে 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 একটা পর একটা আসতে থাকে। দেখেন আমি অ্যান্ড্রোমেডা এখন মেসেজটাকে আপডেট করতে কি কি করছি দেখেন, যে 2টা ব্লগ লিখছি, ওইটার মধ্যে একটা ব্লগ লিখছি, লেখার পর কোশ্চেন আসছে, কোশ্চেন উত্তর নিয়ে একটা ব্লগ লিখছি, তারপর আরো কিছু বিষয়গুলো আমি দেখছি, এটা নিয়ে কথাবার্তা চলতেছে, যেহেতু আমার এই টপিকসে আমার কথা বলতে হবে, আরো ডিটেইলিং করছি। ওইটার উপর ক্লাস নিছে একটা 1,500 মানুষ সেখানে মানে রেজিস্ট্রেশন করছিল, 500 জন মানুষকে জয়েন করাইতে পারছি, ক্লাস নিছি। তারপর দেওয়ার পর করছি গ্যান্ডোমেন্ট, ওই যে ব্লগে যা যা বলছে অনেকে আমি জানি সবাই ব্লগ পড়ে নাই, ওই অডিয়েন্সদেরকে মেসেজটা ঢুকাইতে চাইতেছে তার ব্রেনে, তাদের জন্য করছি কি বিভিন্ন মাঝখানে মেসেজগুলো ভিতরে 2-3টা মেসেজ নিয়ে এনে অনেকগুলো আমরা ইমেজ তৈরি করছি, যেটা আমার ছবি সহ ইমেজ আছে, সেগুলো একটা পর একটা ছাড়তেছি, ঠিক আছে? এই যে একটা কিন্তু অ্যান্ড্রোমেডের মধ্যে ঘুরতেছি, আমার কি এর মধ্যে অন্য কোনো মেসেজ মাথায় আসে মানে ওই নির্দিষ্ট টাইমে ওই মেসেজটা এর মাথায় ঢুকে দেওয়া। হ্যাঁ, সো যে কোনো পারপাজে যে কোনো মার্কেটিং এর জন কাজ করি, যে কোনো ক্লায়েন্টের এরকম চিন্তা করি, এই 1 মাসে কিংবা 2 মাসে এই একটা মেসেজের বাইরে যাব না, এই একটা মেসেজকে ইস্টাবলিশ করতে যত কন্টেন্ট যাওয়া যায়, ঠিক আছে? এইখানে এসে কিন্তু আমি বলছি কন্টেন্টে যাইনি, বলছি মেসেজ, একটা পয়েন্ট আমি সবাইকে ইস্টাবলিশ করতে চাইতেছি। তো এইটা যখন হয় তখন এটার বেনিফিট অনেক বেশি, বুঝছে? ওই যে পয়েন্টটা হারায় যায় নাই, আমি একবার বলতাম অ্যান্ড্রোমেডা, পয়েন্টটা হারায় যেত, সে অ্যান্ড্রোমেডা যখন বারবার বিভিন্ন প্রেক্ষিত দিয়ে আনতেছি, তখন কিন্তু অ্যান্ড্রোমেডা হারায় যায় না, অ্যান্ড্রোমেডা তোলপাড় ঘটায় দিছি,
বুঝছেন? এই হলো তার সে যখনই যেখানেই অ্যান্ড্রোমিটার সাথে কিছু শুনছে তখনই আপনার ইকরাম ভাইয়ের নাম ইকরাম ভাই বলছে অনেক, রিকল ঠিক করছে। আছে? সো এরকম এক এক সময় দেখবেন যে কয়েকদিন পর আবার একটা টপিক নিয়ে বেশি লাফাইতেছে আমি, দেখবেন কয়েকদিন পরে দেখবেন ওইটা নিয়ে বেশি লাফাই, দেখবেন অল টাইম এরকম সবকিছুর মূলে আসলে পাঠকের মাথায় বা অডিয়েন্সের পাঠকের মাঝে মাথায় ওই থাকা, মেসেজটা এস্টাবলিশ করা, তার মাথায় এস্টাবলিশ করা এবং কোনো না কোনো ভাবে আমি থাকা, রাইট। কারণ অন্য এবং মানুষ এখানে বুঝতে না এখানে পারা। যখন হয় যে শুধু কন্টেন্ট করতেছেন, একটু ওই হ্যাঁ কন্টেন্ট পড়ছি একটা জিনিস ব্রেনে ঢুকে নাই, কিন্তু ব্রেনে না ঢুকলে আপনার সেলস ভ্যালুটা তো আপনি বের করতে পারবেন না। স্বতন্ত্র ধারা আপনার তৈরি তো একটা হলো। সেলস ভ্যালু বের করতে হবে, তাই না? আপনার দিন শেষে এখান থেকে একটা ইনকাম চান, তাই না? সো ওই জিনিসটা যে করছেন বা ইনকাম না হলে একটা ব্র্যান্ড ভ্যালু চান, ওইটা করতে গেলে একটা মেসেজ ধরে ধরে আগাইতে হয়। আচ্ছা, ফেসবুকে হার্বাল এবং অ্যাডাল্ট প্রোডাক্ট বিক্রি করার অনেক অনেক কৌশল অবলম্বন করে, এর একটা সিক্রেট টিপস আপনার থেকে চাচ্ছি। এইখানে আমি একটা মানে আমার অভিজ্ঞতা থেকে একটা বলি, একটা লোক ছিল একটা ট্রেনিং সেন্টার ইয়ে করতো, সে খুব এখানে সাকসেস স্টোরিও দেওয়া একটা সেল, সে হচ্ছে হারবার বলতে সে হচ্ছে গ্যাস্ট্রিকের একটা ওষুধ বিক্রি করতো, খুবই হিট করছিল এবং ভালো সেল হয়েছিল, ভালো সেল হইতো প্রতি মাসে, বিশাল অফিস টফিস করে বিশাল অবস্থা, তার বসিলার দিকে বাসা। একটা পর্যায়ে তাকে সাকসেস স্টোরি আছে, অনেকে তাকে দেখে উদ্যোক্তাও হয়েছে। একটা পর্যায়ে তার হয়েছে কি কোনোভাবেই কোনো সেল হচ্ছে না, কাজ করছে না। সেল হইতেছে না। একটা পর্যায়ে সে করছে অফিস ছাড়ছে, তারা যেহেতু ওইসব ট্রেনিং সেন্টারগুলোতে মোটিভেশন পেতে তারা খুব সাহসী হয়ে ওঠে, তার সাহসের চোটে সে অনেক লোনও করছে, লোন করে অনেকগুলো চেক মানে বাউন্স হয়েছে ব্যাংক থেকে। এখন 4টা মামলা আমি জানতাম, সে 2 বছর ধরে সে কিন্তু পলাতক আছে, হ্যাঁ মানে এখন 4টা, মানে একটা চিটা বরিশালের ওই এটা রমরমা রাজশাহীর জায়গা দিকে, থেকে সে এখন এরকম জায়গা দেউলিয়া। থেকে, হ্যাঁ। সো ওই জায়গাতে কি কি হয়েছে ওইটা যদি বলে, এটা হারবালের এই জায়গাটা হবে। সেখানে আমি লাস্ট পর্যায়ে আমাকে এসে ধরছে, তারপরে পলাতক সে 1 মাস আগে আমাকে বলতেছে, আমি দেখতেছি উঠানো খুব টাফ, আমি বলছি যে উঠানো সম্ভব হবে না। যেখানে জিনিসটা হয়েছে মানে উঠানো সম্ভব না, তার তো তখন টাকাও নাই যে উঠানোর জন্য ইনভেস্ট করবে। যেখানে হয়েছে সেখানে হচ্ছে অ্যাডগুলো আপনি যখন শুরুর দিকে একটা প্রোডাক্টকে নিয়ে আসছেন, অনেকে হয়েছে কিন্তু অনেক একই সাথে অনেকগুলো বিজনেসম্যানও তো ওই বিজনেসটা শুরু করছে, তারা অনেকগুলো নেগেটিভ ইমপ্রেশন তো মানুষজন তৈরি হয়েছে, ঠিক নিঃসন্দেহে। না? এখন উনি যখন অ্যাডগুলো চালাইতেছে ম্যাক্সিমাম হলো বাটপার বা এগুলি অন্যখানে খাইছে, খায় বিপদ হয়েছে, এগুলো কমেন্টগুলো করতেছে, যেটা শুরুর দিকে পায় নাই সে। এখন এই মানুষগুলোকে আপনি যখন বুঝাবেন না আমারটা ভালো, সেখানে বুঝাইতে যায় কি আপনি কিছু দেখাইছেন রিভিউ ভিডিও বা এগুলো দেখাইছেন, এটা দেখাইলে এটা সেল হয়ে যাবে, এই আশা করাটা টোটালি ভুল, বুঝছেন? ওভারনাইট তো আসলে চেঞ্জ হয়ে এটা যাবে হবে না। এখানের ক্ষেত্রে যে জন্য ওইখানে জায়গাটা হচ্ছে মানুষজন ট্রাস্ট করতেছে না। যেমন ট্রাস্টের জায়গাতে যদি বলি, আমাকে আমার বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন হারবারের বিভিন্ন প্রোডাক্ট আমাকে দিয়ে যায়, এগুলো আমি রেখে দিই, আমি খাই না, বুঝছেন? অনেকগুলি আছে বাসায় আছে, আমি খাই না। কোন সময় হার্টের একটা দিছে, খাই নাই, বলতেছে অর্জুনের, তাহলে আমি অর্জুন গাছ থেকে নিয়ে ইয়ে করুন, তাও আমি খাবো না, হ্যাঁ। সো এরকম অনেক কিছু থাকে। সো দেখেন যে আমার কাছের মানুষ দেয়, তাও আমি খাই না। এই খাই না যে এইটা কেন, একটা স্বাস্থ্যগত বিষয়গুলো আপনাকে স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট হিসেবে আপনার থেকে আপনার ফেসবুকে আপনার অবস্থানটা এখানে তৈরি করতে হবে, বুঝছেন? মানে যে হেলথ এক্সপার্ট, হেলথ বিষয়ক নলেজ, এই টাইপের কন্টেন্ট মেক করে, এই টাইপের ইভেন্ট করে, এই টাইপের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতেছেন, এই টাইপের করে এগুলো আপনাকে দেখাইতে হবে বেশি।